হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা স্পেশাল প্র্যাকটিস ক্লাস। আজকের ক্লাস করলে আমরা বেসিক্যালি সব রিভাইজ দিয়ে দিব ইম্পর্টেন্ট রিয়াকশনগুলি অ্যান্ড রূপান্তরগুলি একটু দেখব। আর কিছু টেস্টস আছে, ওগুলি আমি অ্যাড করছি। এছাড়াও আমাদের টেস্টের উপর কিন্তু আলাদা ভিডিও আছে, যেখানে আমরা সবগুলি পরীক্ষা একসাথে করছি, তাই না? ওইটা চাইলে দেখতে পারো। বাট চলো শুরু করি আজকের ক্লাসটা। বার্চ রিডাকশন। সো প্রথমে ভাবছিলাম বার্চ রিডাকশন দিব না, বাট বার্চ রিডাকশন থেকে কিন্তু তোমার বুয়েটে কোয়েশ্চেন আসছে। সো চলো দেখি বার্চ রিডাকশন কি হয়। বার্চ রিডাকশনে থাকে হলো তোমার সোডিয়াম থাকে ইন লিকুইড অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি থাকে? লিকুইড থাকে। আর সাথে থাকে হলো আমাদের ইথানল। এই ইথানলটা কি হিসাবে কাজ করে জানো? ইথানল কাজ করে হলো প্রোটন ডোনেটর। প্রোটন ডোনেটর বা বেসিক্যালি এইচ প্লাস ডোনেটর হিসেবে কাজ করে। প্রোটন মানেই কিন্তু এইচ প্লাস, ঠিক আছে? সো এখানে কি হয়, রিডাকশন হয়ে যায়, ঠিক আছে? অ্যালকাইন থেকে অ্যালকিনে কনভার্ট করা যায়। আর বেনজিন যদি থাকে, এই দুইটা রিংয়ের একটা রিং চলে যাবে, তিনটা রিংয়ের তিনটা ডাবল বন্ডের একটা ডাবল বন্ড চলে যাবে, এরকম হবে। এটা হলো আমাদের বার্চ রিডাকশন। এটাই আসছে বুয়েটে, এই কোয়েশ্চেনটাই আসছে। এটা চাইলে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? তিনটা ডাবল বন্ড থেকে একটা ডাবল বন্ড চলে যাবে, আর ডাবল বন্ড দুইটা কি থাকবে? অপোজিট পাশে থাকবে। আর অ্যালকাইনের যদি বার্চ রিডাকশন করো, তাহলে উৎপন্ন হবে হলো অ্যালকিন, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকিন। তবে তবে যে অ্যালকিনটা উৎপন্ন হবে এটা হলো ট্রান্স অ্যালকিন উৎপন্ন হবে। কি অ্যালকিন উৎপন্ন হবে? ট্রান্স অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে? এটা মেকানিজম দেখাইলে বুঝতে পারতো যে কেন আসলে ট্রান্স অ্যালকিন উৎপন্ন হয়। বেসিক্যালি কি হয়, এই যে সোডিয়াম না, এই সোডিয়াম ইলেকট্রন দিয়ে দেয়। এই সোডিয়াম কি করে? ইলেকট্রন দিয়ে দেয়। সো এই ডাবল বন্ড, এই যে ইলেকট্রনটা যখন আগমন করবে, তখন এই ডাবল বন্ড কি হবে? এক পাশে, যে কোনো এক পাশে চলে যাবে, তাই না? সো যে কোনো এক পাশে চলে যাবে, এবং এখানে কি পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, আর এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে, তাই তো? আর এই ইলেকট্রনটা কি করবে? পজিটিভ জায়গায় গিয়ে একটা ইলেকট্রন কি করে বলো তো? ফ্রি রেডিক্যাল তৈরি করে। সো এখানে উৎপন্ন হবে হলো আমাদের ডাবল বন্ড সি মাইনাস CH3। এই যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে, আর একটা মাইনাস চার্জ উৎপন্ন হবে, ঠিক আছে? এখন এই ইলেকট্রন আর এই মাইনাস চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে কি হয়ে যাবে? পুরা মানে সিস্টেমটা ট্রান্স হয়ে যাবে। সিস্টেমটা কি হয়ে যাবে? ট্রান্স হয়ে যাবে। এই যে এই একটা ইলেকট্রনটা এই পাশে চলে যাবে, ডাবল বন্ড সি, আর ডাবল বন্ডটা তোমার দুইটা ইলেকট্রন এখানে থাকবে, ওকে? আর এই যে CH3, বুঝতে পারছো? এরপর এখানে এই যে মাইনাসটা প্রোটন ডোনেটর হিসেবে কাজ কে করবে? ইথানল। ইথানল এসে সুন্দর মতো এর এইচ প্লাস দিয়ে দিবে, এইচ প্লাস দিয়ে দিবে। এই যে সি ডাবল বন্ড সি, এখানে এইচ। আরে ভাই মেকানিজমই তো দেখাই দিলেন, প্যারা নাই। এই যে ফ্রি রেডিক্যাল থাকলো, ডাবল বন্ড বিশিষ্ট। এবার কি করবে? সোডিয়াম আবার আরেকটা ইলেকট্রন দিবে, আরেকটা ইলেকট্রন দিবে। এবার এটারে আবার তোমার মাইনাস চার্জে কনভার্ট করে ফেলবে। দেখছো অলরেডি কিন্তু এটা ট্রান্স হয়ে গেছে। এই মাইনাস চার্জ কি করবে? আবার ইথানল আইসা এই মাইনাসে হাইড্রোজেন দিয়ে দিবে। সো এত কাহিনী। লং স্টোরি শর্ট, এখানে ট্রান্সঅ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে? লং স্টোরি শর্ট কি উৎপন্ন হবে? ট্রান্সঅ্যালকিন উৎপন্ন হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন কথা হইলো যে বেনজিনের ক্ষেত্রে স্পেশাল দুইটা কেস আছে। বেনজিনের ক্ষেত্রে কি আছে? স্পেশাল দুইটা কেস আছে। একটা হলো তোমার জি, কোনো একটা গ্রুপ যদি বেনজিনের সাথে কানেক্টেড থাকে, তখন যদি আমি বার্চ রিডাকশন করি, দেখো আমি এভাবেই লিখলাম আপাতত তোমার আমার বোঝার সুবিধার্থে। এই যে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, আর সাথে তোমার ইথানল দিয়ে রাখছে। ইথানল কি হিসেবে কাজ করে? প্রোটন ডোনেটর হিসেবে কাজ করে, ঠিক আছে? সো এক্ষেত্রে এই যে জি এর সাপেক্ষে ডাবল বন্ডটা এইভাবে থাকতে পারে। আমি বলছি যে ডাবল বন্ড কি থাকবে? পরস্পর অপোজিটে থাকবে। এখন পরস্পর অপোজিটে যদি থাকে, এইভাবে থাকতে পারে জি এর সাথে, আবার জি এর সাথে নাও থাকতে পারে, ঠিক আছে? কোনো একটা গ্রুপ যদি বেনজিনের সাথে কানেক্টেড থাকে, এর যদি বার্চ রিডাকশন করো, তখন ডাবল বন্ড এই যে একই সাথে মানে জি এর সাথে ডাবল বন্ড থাকতে পারে, আবার জি এর সাথে ডাবল বন্ড না থাকতে পারে। সো এখানে কোন কেসে কোনটা হবে মনে রাখবা সব সময়। ডোনেটর, ইলেকট্রন ডোনেটর যারা আছে, হ্যাঁ, ইলেকট্রন দাতা গ্রুপ যদি থাকে, দাতা গ্রুপের সাথে ডাবল বন্ড থাকবে, ঠিক আছে? ইলেকট্রন দাতা গ্রুপের সাথে ডাবল বন্ড থাকবে, আর ইলেকট্রন গ্রহিতা গ্রুপের সাথে ডাবল বন্ড থাকবে না। ইলেকট্রন গ্রহিতা গ্রুপের সাথে কি থাকবে না? ডাবল বন্ড থাকবে না। এটা জাস্ট মাথায় রাখলেই হবে। ইলেকট্রন দাতা গ্রুপের সাথে ডাবল বন্ড থাকবে, আর গ্রহিতা গ্রুপের সাথে ডাবল বন্ড থাকবে না। দাতা মানে কি? দাতা মানেই হলো ডাবল বন্ড, ঠিক আছে? দাতা মানেই হলো ডাবল বন্ড, ঠিক আছে? এক্সাম্পল না দিলে আসলে বোঝা কঠিন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাদের এই যে অ্যানিসোল আছে এখানে, অ্যানিসোল আছে। এই যে অ্যানিসোল কিন্তু ইলেকট্রন দাতা গ্রুপ। কিভাবে বুঝলেন ভাইয়া? আরে ওর লোন পেয়ার আছে, ওই লোন পেয়ার কি দিয়ে দেয়, দিয়ে কি হয়, কি বলে, লোন পেয়ার দিয়ে ওই রেজোনেন্স করে। সো ইলেকট্রন দাতা গ্রুপের সাথে কি থাকবে? ডাবল বন্ড থাকবে। এই যে OCH3,
সিম্পল না? ইলেকট্রন দাতা গ্রুপের সাথে ডাবল বন্ড থাকবে, এই যে, বুঝতে পারতেছো বিষয়টা? এরপর আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে, মিথাইল টলুইন, টলুইনের যদি তুমি কি করো, টলুইনের যদি তুমি আরে ধুর, কি বলে এটারে, টলুইনের যদি বার্চ রিডাকশন করো তাহলে কি হবে? টলুইন কি ইলেকট্রন দাতা গ্রুপ, মিথাইল হলো ইলেকট্রন দাতা গ্রুপ, ওই যে হাইপার কনজুগেশনের মাধ্যমে বেনজিনে কি করে, ইলেকট্রন দান করে। সো এক্ষেত্রে কি হবে, এখানে ডাবল বন্ড হবে, মিথাইলের সাথে ডাবল বন্ড হবে। আর গ্রহিতা গ্রুপ কি আছে, যেমন বেনজালডিহাইড আছে, বেনজালডিহাইড আছে, বেনজালডিহাইডের সাথে যদি এই যে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া আর সাথে ইথানল দাও, এবার কি হবে, ওই হলো গ্রহিতা গ্রুপ, মাইনাস এম এফেক্ট দেয় ওই গ্রহিতা গ্রুপ। সো গ্রহিতার সাথে কিন্তু ডাবল বন্ড থাকবে না, ঠিক আছে, ডাবল বন্ড থাকবে না। আবারও বলতেছি, একটু রিক্যাপ করি হালকা করে, যে বার্চ রিডাকশন যদি করো তাহলে তিনটা ডাবল বন্ডের একটা ডাবল বন্ড চলে যাবে, দুইটা ডাবল বন্ড থাকবে। আর ডাবল বন্ড দুইটা পরস্পর কোন সাইডে থাকবে, অপোজিট সাইডে থাকবে। আর কোনো একটা গ্রুপ যদি থাকে, এক্ষেত্রে দুইটা কেস হইতে পারে, গ্রুপের সাথে ডাবল বন্ড থাকলো, আর খেয়াল করে দেখো ডাবল বন্ড কিন্তু অলওয়েজ অপোজিট সাইডে আছে, তাই না? ডাবল বন্ড কিন্তু কি আছে, অপোজিট সাইডে আছে। আচ্ছা, গ্রুপের সাথে থাকতে পারে, আবার গ্রুপের সাথে নাও থাকতে পারে। সাথে কখন থাকবে, যখন ইলেকট্রন দাতা গ্রুপ থাকবে, আর যখন ইলেকট্রন গ্রহিতা গ্রুপ থাকবে, গ্রহিতা গ্রুপের সাথে থাকবে না, ঠিক আছে, বুঝতে পারছো? সো আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দেই, ধরো আমি কি করলাম, এই কি করা যায়, ফেনল, ফেনলের বার্চ রিডাকশন করো। এবার কি হবে বলো, কি হবে বলো, এটা তোমার এইচডাব্লিউ, ঠিক আছে, দাতা গ্রুপ, এই যে ওএইচ কিন্তু দাতা গ্রুপ, সো ইলেকট্রন দেয়, দাতা গ্রুপের সাথে কি থাকে, ডাবল বন্ড থাকে, সো এইচডাব্লিউ আর কি হলো, করিয়ে দিলাম। ওকে, সো এটা কিন্তু আসতে পারে বুয়েটে, একটু করে রাখো, এটা আগে আসছে বুয়েটে এরকম কোয়েশ্চেন, ঠিক আছে। এবার অ্যালডল, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। সো অ্যালডল বিক্রিয়া কি হয় বলো তো, অ্যালডিহাইডস থাকে, অ্যালডিহাইড অথবা কিটোন থাকে, আর সাথে কি থাকে তোমার, সাথে থাকে হলো আমাদের অ্যাকোয়াস কেওএইচ, অ্যাকোয়াস কেওএইচ, বা আমরা বলি লঘু, লঘু কেওএইচ, তাই না? লঘু ক্ষার কেওএইচ থাকতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, এরপর তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, এনি ক্ষার বাইরে ওএইচ মাইনাস হিসেবে লেখা দিতে পারে, কোনো প্যারা নাই। সো এরকম যদি থাকে, এক্ষেত্রে অ্যালডোল ঘনীভবনের শর্ত কি ছিল বলো তো, অ্যালডোল ঘনীভবনের শর্ত ছিল হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন কি হইতে হবে, থাকতে হবে। আলফা হাইড্রোজেন যদি থাকে, আমরা জানি যে আলফা হাইড্রোজেন কিন্তু অ্যাসিডিক হয়, ঠিক আছে, কার্বনিল যৌগের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক হয়, তাই না? কার্বনিল যৌগের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক হয়, এই অ্যাসিডিক হওয়ার কারণে এই OH মাইনাস এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, এই OH মাইনাস কি করে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়। আমি আরেকটা পেজ নেই, ঠিক আছে, OH মাইনাস, এই যে দেখো, OH মাইনাস কি করে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, বেসিক্যালি এই যে CH2 CHO, এখানে একটা H আছে, আর এখানে কি আছে, OH মাইনাস আছে। সো এই যে এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হবে, এই OH মাইনাস কি করবে, হাইড্রোজেনটা নিয়ে নিবে, এখানে ডাবল বন্ড দিয়ে দিবে। সো ডাবল বন্ড দিয়ে দিলে এই যে CH2 মাইনাস CHO উৎপন্ন হবে, আর সাথে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এখন কথা হলো ভাইয়া, কার্বনের উপর নেগেটিভ চার্জ তো স্টেবল না, এটা স্টেবল কিভাবে হইলো, আরে স্টেবল হইলো কিভাবে বলো তো, এখানে রেজোনেন্স হবে, রেজোনেন্স হবে, এই যে এটা এই পাশে যাবে, এটা এই পাশে যাবে, CH2 ডাবল বন্ড CO মাইনাস, এই যে H, আবার এই ডাবল বন্ড এদিকে আসবে, এদিকে মাইনাস এসে পড়বে। সো এখানে কি হইতেছে, রেজোনেন্স হইতেছে। সো এটা রেজোনেন্সের মাধ্যমে কি স্টেবল, রেজোনেন্স স্টেবিলাইজড, এটা রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে, রেজোনেন্স স্টেবিলাইজড হবে। এবার এই রেজোনেন্স স্টেবিলাইজ তোমার এই যে CH2 মাইনাস CHO এ কি করবে, আরেকটারে ধরবে, আরেকটা এই যে CH3 C ডাবল বন্ড ও H রে গিয়া ধরবে, কিভাবে ধরবে, এই যে এইভাবে ধরবে, ঠিক আছে। এবার হবে হলো নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক অ্যাডিশন, তাই না? এই যে ওই একটা নিউক্লিওফাইল, কারণ ওই মাইনাস, সো এই কার্বনে এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসের প্রতি আকৃষ্ট হবে, গিয়ে আক্রমণ করবে, পিছন দিয়ে মাইরা দিবে। এরপর এখানে উৎপন্ন হয়ে যাবে তোমার CH3 CO মাইনাস, আর এখানে হাইড্রোজেন, এখানে উৎপন্ন হবে CH2 CHO। আর আমরা জানি যে আসলে এখানে পানি আছে, পানি, পানি হলো আমাদের প্রোটন দান করে দিবে, এই যে HOH, পানি কি করবে, এখানে প্রোটন দান করে দিবে, প্রোটন দান করে দিলে এখানে উৎপন্ন হবে CH3 COH H CH2 CHO H CH2 CHO। সো এটারে কি বলে, এটা হলো একটা অ্যালডিহাইড, যেখানে এই যে এটা হলো আমাদের আলফা কার্বন, এটা হলো আমাদের বিটা কার্বন। সো বিটা হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি অ্যাল কি বলে, বিটা হাইড্রক্সি বিউটানেল, বিটা হাইড্রক্সি বিউটানেল, এটারে আমরা বলি অ্যালডল, ঠিক আছে। বিটা হাইড্রক্সি মানে একই সাথে অ্যালডিহাইডও আছে, একই সাথে OH মূলক, বা আমরা বলতে পারি অ্যালকোহল মূলকও আছে, এই কারণে এটার আমরা কি বলি, অ্যালডল বলি, ঠিক আছে, অ্যালডল বলি। সো বিটা হাইড্রক্সি কি বলে এটারে,
বিটা হাইড্রক্সি বিটা হাইড্রক্সি বিউটানেল, বিটা হাইড্রক্সি বিউটানেল। এবার এরে যদি উত্তপ্ত করো, এরে যদি উত্তপ্ত করো তখন এখানে ঘনীভবন বিক্রিয়া হবে। কি হবে ভাই, এটা যদি তুমি উত্তপ্ত করো সিএইচ, এই যে OH এখানে আছে CH2CHO, CH2CHO, এরে যদি উত্তপ্ত করো তখন এখানে হবে হলো ঘনীভবন। এই যে OH, এই কার্বন থেকে OH যাবে আর এই কার্বন থেকে, পাশের কার্বন থেকে কি যাবে, হাইড্রোজেন যাবে। ঠিক আছে, বেসিক্যালি এই OH এর সাপেক্ষে এটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, যদি OH এর সাপেক্ষে হিসাব করি, তাই না? OH এর সাপেক্ষে এটা আলফা, এটা বিটা, সো এখান থেকে OH যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, উৎপন্ন হবে ডাবল বন্ড। উৎপন্ন হবে কি, ডাবল বন্ড। ঠিক আছে, একটু মাথায় রাখা লাগবে কষ্ট করে, যে কোনো একটা অ্যালডল, কোনো একটা অ্যালডিহাইড যেটার কি আছে, আলফা আলফা হাইড্রোজেন আছে, তাদেরকে যদি লঘু ক্ষার দ্রবণে দাও তখন ওরা কি করে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। আরেকটা এক্সাম্পল দেই চলো, এই যে KOH CH3COCH, এটার আমরা বলি কি, অ্যাসিটোন বলি, অ্যাসিটোন বলি। সো এই যে অ্যাসিটোন, এখানে আছে অ্যাসিটোন আমাদের। সো এই অ্যাসিটোনের সাথে যদি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা কি ক্ষার, সো ক্ষার কি করবে, OH মাইনাস দিবে, আর এখানে কি আছে, এটা হলো আমাদের কার্যকরী মূলক, এটা হলো আমাদের আলফা কার্বন, এটা হলো আমাদের আলফা হাইড্রোজেন। সো আলফা হাইড্রোজেন আছে, OH মাইনাস কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে, উৎপন্ন করবে কি, CH3CO, CH2 মাইনাস প্লাস H2O উৎপন্ন করবে। এই যে এখানে একটা নিউক্লিওফাইল উৎপন্ন করছে, এই নিউক্লিওফাইল কি করবে, আরেকটা অ্যাসিটোনে গিয়ে আক্রমণ করবে পিছন দিয়ে, আরেকটা অ্যাসিটোনে গিয়ে আক্রমণ করলো, উৎপন্ন হবে CH3CO মাইনাস CH3, আর এখানে এই যে CH2CO CH3, আর এটা কি করবে, এই যে এই মাইনাসটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে OH গঠন করবে, এই মাইনাসটা কি করবে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে OH গঠন করবে। এবার তুমি চাইলে এটার উত্তপ্ত করতে পারো, আমাদের বইয়ে অবশ্য উত্তপ্ত করার এক্সাম্পল দেয় নাই। ঠিক আছে, অনেস্টলি স্পিকিং আমাদের বইয়ে উত্তপ্ত করার এক্সাম্পল দেয় নাই। সো এই যে OH থেকে OH চলে যাবে এখান থেকে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। সো হাইড্রোজেন চলে গেলে উৎপন্ন হবে কি তোমার উত্তপ্ত যদি করো CH3C, আবার এখানে একটা CH3 মূলক আছে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে CHCOCH3। ঠিক আছে, আমি বলি কার্বনিল মূলক যেই কার্বনের সাথে আছে সেই কার্বন থেকে হাইড্রোজেন যাবে, এটা তুমি মনে রাখতে পারো। কার্বনিল মূলক যেখানে আছে তার থেকে হাইড্রোজেন যাবে, কেন, কারণ এই হাইড্রোজেনটা বেশি অ্যাক্টিভেটেড, এই হাইড্রোজেনটা কি এই কার্বনিল মূলকের কারণে অ্যাক্টিভেটেড। সো মাথায় রাখতে পারলে হয়েছে, ইজি। এবার যদি দুইটা থাকে, দুইটা যদি থাকে এখানে, হ্যাঁ দুইটা বিক্রিয়ক যদি থাকে তখন কিভাবে অ্যালডল হবে, এটার আমরা বলি হলো ক্রস অ্যালডল বলি মোস্ট প্রবাবলি, ইয়েস। সো দুইটা যদি থাকে এখানে, যার আলফা হাইড্রোজেন আছে তারে গিয়া এই হাইড্রক্সি মূলক আক্রমণ করবে। এই যে ওর কি আছে, আলফা হাইড্রোজেন আছে, এই হাইড্রক্সি মূলক ওরে গিয়ে আক্রমণ করবে, ওরে গিয়ে আক্রমণ করলে একটা হাইড্রোজেন ছড়াই ফেলবে, উৎপন্ন হবে CH2 মাইনাস CHO প্লাস কি পানি, পানি উৎপন্ন হবে। এই CH2 মাইনাস CHO এই কারে কারে আক্রমণ করতে পারে, এই CH2 মাইনাস CHO এরে আক্রমণ করবে, আবার নিজেরও আক্রমণ করতে পারে। সো এই দুইটা কেসই হবে এখানে বেসিক্যালি, এই CH2 মাইনাস CHO এ গিয়া তোমারে HC ডাবল বন্ড এরে গিয়ে আক্রমণ করবে, উৎপন্ন হবে HCO মাইনাস H, আর এখানে CH2CHO। আমরা জানি যে এই মাইনাসটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। আবার ওই আরেকটা অ্যাসিটালডিহাইডে মারতে পারে, ওই আরেকজনে গিয়ে আক্রমণ করতে পারে নিজের স্বজাতিকে। সো CO মাইনাস, আর এখানে হাইড্রোজেন, আর এখানে উৎপন্ন হবে CH2CHO। ঠিক আছে, আর এই যে পানি থেকে এখানে হাইড্রোজেন দান করবে, OH উৎপন্ন হবে। সো এই যে দুই ধরনের অ্যালডল উৎপন্ন হবে এখানে, এখানে কি হবে, দুই ধরনের অ্যালডল উৎপন্ন হবে, মাথায় রাখতে পারবা, এখানে দুই ধরনের অ্যালডল উৎপন্ন হবে। এটা এই এক্সাম্পলই আসবে সর্বোচ্চ, এখানে উত্তপ্ত করলে কি হবে, এটা তোমার HW, এই যে এখান থেকে OH যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে OH যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, এটা তুমি জানো। সো এটা তোমার HW। ওকে, এবার ক্যানিজারো কোন ক্ষেত্রে হয়, ক্যানিজারো হলো জাস্ট অ্যালডলের উল্টাটা। ক্যানিজারোর ক্ষেত্রে হয় হলো আমাদের আলফা হাইড্রোজেন থাকে না, আলফা হাইড্রোজেন কি হয় না, থাকে না, আলফা হাইড্রোজেন থাকে না, এবং গাঢ় গাঢ় OH মাইনাস ক্ষার দ্রবণ ইউজ করতে হয়। ঠিক আছে, আলফা হাইড্রোজেন থাকে না এবং গাঢ় OH মাইনাস ইউজ করতে হয়। সো এক্ষেত্রে দেখো আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন নাই ভাই, এই যে এটা তো আলফা হাইড্রোজেন তাই না, আরে কে বলছে তোমার এটা আলফা হাইড্রোজেন, এই দেখো HC ডাবল বন্ড OH, এখানে কি আলফা কার্বন আছে, এটা হলো আমাদের কার্যকরী মূলক, এখানে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটা আমরা বলি আলফা হাইড্রোজেন। সো এখানে আলফা কার্বন নাই, সুতরাং আলফা হাইড্রোজেনও নাই। সো এক্ষেত্রে কি হবে, ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার একজনের জারণ হবে, একজনের বিজারণ হবে। কি বললাম, একজনের জারণ হবে, একজনের বিজারণ হবে। এই যে এখানে দুইটা মূলক থাকবে, একজনের হবে হলো জারণ। ঠিক আছে, দুইটা দুইটা মূলক থাকবে, একজনের হবে জারণ। জারণ হলে কি উৎপন্ন হবে, HCO মাইনাস, আর একজনের হবে বিজারণ CH3CH3OH।
ঠিক আছে। এই ফর্মালডিহাইড না এটা, হ্যাঁ ফর্মালডিহাইডে জারণ করলে কি হয়, ফর্মিক অ্যাসিড, আর বিজারণ করলে কি হয়, মিথানল, মিথানল উৎপন্ন হয়। আর এখানে এই যে পটাশিয়াম, এই কি অ্যাসিড, দেখো এই সিওএইচ জারণ হলে কি হবে, অ্যাসিড উৎপন্ন হবে। আর অ্যাসিড কি করবে, এই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে ফেলবে, ঠিক আছে। ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে কি গঠন করে ফেলবে, লবণ গঠন করে ফেলবে, মাথায় রাখতে পারবা। এরপর এই যে বেনজালডিহাইডের কথা চিন্তা করো, এখানে কি আছে, আলফা কার্বন আছে, বাট আলফা হাইড্রোজেন নাই, কারণ এই আলফা হাইড্রোজেন ছড়াই তো আমি এখানে সিএইচও মূলক লাগাইছি। এই যে C6H6 হলো বেনজিন, এখন এর সাথে যদি সিএইচও যুক্ত করো তাহলে একটা হাইড্রোজেন তোমাকে বিয়োগ করা লাগে, তাই না। এই যে C6H5CHO, যেই কার্বনের সাথে সিএইচও যুক্ত হয় সেই কার্বনে হাইড্রোজেন থাকে না, সুতরাং এখানে আলফা হাইড্রোজেন নাই। যেহেতু আলফা হাইড্রোজেন নাই, তাই এখানে কি হবে, ক্যানিজারো রিঅ্যাকশন হবে। সো একবার করবা জারণ, জারণ করলে বেনজোইক অ্যাসিড, আর বিজারণ করলে কি হবে, ফেনল উৎপন্ন হবে, তাই না। হোপ, ফেনল উৎপন্ন হবে না, এখানে কি একটা কার্বন আছে না, উৎপন্ন হবে CH2OH, এটার আমরা কি বলি, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। আর এই যে ক্ষারটা, এই যে অ্যাসিডটা, এই বেনজোইক অ্যাসিড কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম বেনজয়েড গঠন করে ফেলবে, তাই না। আচ্ছা, এর পরেরটা হলো আমাদের ক্রস ক্যানিজারো। কি ক্যানিজারো ভাই, ক্রস ক্যানিজারো। সো ক্রস ক্যানিজারোর ক্ষেত্রে কি হয় জানো, ক্রস ক্যানিজারোর ক্ষেত্রে এখানে আবারও 50% KOH থাকতে পারে, 50% NaOH থাকতে পারে, কনসেন্ট্রেটেড NaOH থাকতে পারে। আর এখানে দেখো, এখানেও আলফা হাইড্রোজেন নাই, এখানেও আমাদের আলফা হাইড্রোজেন নাই। সো যেহেতু আলফা হাইড্রোজেন নাই, তাহলে এখানে কি হবে, ক্যানিজারো রিঅ্যাকশন হবে। সো ক্যানিজারো রিঅ্যাকশনের ক্ষেত্রে একজনের জারণ হয়, একজনের বিজারণ হয়। এখন কথা হলো কার জারণ হবে, কার বিজারণ হবে। এটা যদি বুঝতে হয়, তোমার এর আন্ডারলাইং মেকানিজমটা বুঝতে হবে, আসলে হইতাছিলটা কি। এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ক্যানিজারো রিঅ্যাকশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে এই যে ধরো আমাদের একদম ইজি এক্সাম্পল ফর্মালডিহাইড, এই যে OH মাইনাস, ওই কি গাঢ় বা কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, কনসেন্ট্রেটেড অবস্থায় থাকলে ওই কি করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এবং সুন্দর মতো নিউক্লিওফিলিক আক্রমণ করে দেয়। এই যে হাইড্রোজেন CO মাইনাস হাইড্রোজেন, আর এখানে OH উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয়, ঠিক আছে, এটা উৎপন্ন হয়। এখন এই ডাবল বন্ড কি করে, আবার নিচে নাইমে আসতে চায়। এই ডাবল বন্ড কি করে ভাইয়া, এই ডাবল বন্ড হলো আবার নিচে নাইমে আসতে চায়। সো এই ডাবল বন্ড যখন নিচে নাইমে আসে, OH মাইনাস হলো এই মাত্র আসলো, OH মাইনাস কি করছে ভাইয়া, এই মাত্র আসছে। সো ওই বাইর হইতে চাবে না, ওই বাইর হইতে যাবে, ওই বাইর হইতে যাবে না। সো কার বাইর হইতে হবে, হাইড্রোজেন। হাইড্রোজেন কি করবে, এখান থেকে এই যে ডাবল বন্ড ইলেকট্রন নিয়ে হাইড্রাইড হিসাবে বের হয়ে যাবে, কি হিসাবে বের হয়ে যাবে, হাইড্রাইড হিসাবে। এই যে হাইড্রোজেন বের হয়ে গেছে, এখানে শুধু আছে OH, এই যে হাইড্রাইড হিসাবে বের হয়ে যাবে। এই হাইড্রাইড কি করবে, এই হাইড্রাইড গিয়ে আরেকটা ফর্মালডিহাইডে ধরবে, এই হাইড্রাইড গিয়ে আরেকটা ফর্মালডিহাইডে ধরবে, এবং এখানে উৎপন্ন হবে CH3O মাইনাস, CH3O মাইনাস উৎপন্ন হবে। এখন কথা হলো, কে বেশি অ্যাসিডিক, মিথানল বেশি অ্যাসিডিক নাকি ফর্মিক অ্যাসিড বেশি অ্যাসিডিক? অবশ্যই ফর্মিক অ্যাসিড বেশি অ্যাসিডিক। সো ওই কি করবে, ওই ওই H প্লাস দিয়ে দিবে, H প্লাস ওই গ্রহণ করে ফেলবে, উৎপন্ন হবে হলো HCO মাইনাস প্লাস CH3OH। বুঝতে পারছো। সো এখানে কি হয়, OH আক্রমণ করে হাইড্রোজেন বের হয়ে যায়, ঠিক আছে, OH আক্রমণ করে হাইড্রোজেন বের হয়ে যায়। এক্ষেত্রে এবার এই রিঅ্যাকশনের কথা যদি চিন্তা করি, এই যে OH আক্রমণ করবে, OH মাইনাস কি করবে, নিউক্লিওফিলিক আক্রমণ করবে। সো কারে আক্রমণ করবে বলো তো, যেখানে স্টেরিক বাধা সবচেয়ে কম সেখানে আক্রমণ করবে। এখানে কি বেনজিন আছে, স্টেরিক বাধা আছে, বরঞ্চ এখানে কোনো বাধাই নাই, এখানে কোনো বাধা আছে, এখানে তো কোনো বাধা দেখতেই পারতেছি না আমি। সো এখানে কি করবে, OH মাইনাসকে, OH মাইনাস বেনজালডিহাইডকে ফর্মিক ফর্মালডিহাইডকে আক্রমণ করবে OH মাইনাস। সো OH মাইনাস যদি ফর্মালডিহাইডের আক্রমণ করে, তাহলে জারণ কার হবে, ফর্মালডিহাইডের জারণ হবে, আর বিজারণ কার হবে, এই বেনজালডিহাইডের বিজারণ হবে। বুঝতে পারছো, বুঝতে পারছো নাকি মেকানিজমটা পুরাটা দেখাই দিব, পুরাটা দেখাই দিব, পুরাটা দেখাই দিই। সো বেসিক্যালি এই যে HC ডাবল বন্ড ও, এখানে H আছে, এই OH মাইনাস এসে আক্রমণ করলো, এখানে কি হয়ে যাবে, ইলেকট্রনটা উপরে উঠে যাবে মাথায়, এই ইলেকট্রনটা মাথায় উঠে যাবে। এই এবার পরের স্টেপে কি করবে, ইলেকট্রনটা ব্যাক আসার চেষ্টা করবে, ইলেকট্রনটা এই যে ব্যাক আসলো, বের হয়ে গেল হলো হাইড্রাইড। উৎপন্ন হবে HC ডাবল বন্ড ও H প্লাস কি, এই যে H মাইনাস হাইড্রাইড। এই হাইড্রাইড কি করবে, এইবার ওই বেনজালডিহাইডে গিয়ে আক্রমণ করবে, এবার কি করবে, বেনজালডিহাইডে আক্রমণ করবে। সো বেনজালডিহাইডে আক্রমণ করলে বেনজালডিহাইড আবার বিজারিত হয়ে যাবে, HCOH প্লাস কি, এই যে বেনজালডিহাইডকে আক্রমণ করলে এই CO মাইনাস হইলো, আর এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সো CH2O মাইনাস। এরপরে কি হবে, এরপর হলো প্রোটন ট্রান্সফার হবে, এই যে এখান থেকে H প্লাস O মাইনাস, H প্লাস কি করবে, অক্সিজেনের কাছে চলে যাবে, উৎপন্ন হবে HCOO মাইনাস প্লাস কি, CH2OH,
CH2H। সো ডাইরেক্ট যদি মনে রাখতে চাও ক্রস ক্যানিজারোতে, ডাইরেক্ট যদি মনে রাখতে চাও ক্রস ক্যানিজারোতে ফর্মালডিহাইডের জারণ হয়, জাস্ট এটা মনে রাখতে পারলেই হয়েছে। ক্রস ক্যানিজারোতে ফর্মালডিহাইডের জারণ হয়, ক্রস ক্যানিজারোতে ফর্মালডিহাইডের জারণ হয়, লেখা দিই ক্রস ক্যানিজারোতে, ক্রস ক্যানিজারোতে ফর্মালডিহাইডের জারণ হয়। ঠিক আছে, ক্রস ক্যানিজারোতে কার জারণ হয়? ফর্মালডিহাইডের। এই যে HCH এর সাথে যদি তুমি এখানে এখন একটা বেনজালডিহাইড দাও, ঠিক আছে, আমি কষ্ট করে PHCH লিখলাম। এইবার যদি তুমি কি করো NaOH কনসেন্ট্রেটেড নাও, তাহলে উৎপন্ন হবে কি HCOONA প্লাস কি হবে তোমার PHCH2OH। ঠিক আছে, ফর্মালডিহাইডের জারণ হবে, এটা মাথায় রাখতে পারলেই হয়েছে। ফর্মালডিহাইডের জারণ হবে আর যে আছে তার বিজারণ হবে। ওকে ওকে, এইবার এই কোশ্চেনটা দেখি, চলো এই কোশ্চেনটা দেখি। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, CaOH দিতে পারে, অথবা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, যা ইচ্ছা তা, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, যে কোনোটাই দিতে পারে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সো এই বিক্রিয়ায় কি হবে বলো তো? CCl3CHO, এটার একটা স্পেশাল নাম আছে, এটার আমরা বলি ক্লোরাল। এটার আমরা কি বলি ভাইয়া? ক্লোরাল বলি না? ক্লোরাল বলি। ঠিক আছে, ভালো কথা। এখানে আলফা হাইড্রোজেন, আলফা কার্বন আছে, এই যে কার্বনিল মূলক, এখানে আছে আলফা কার্বন। এটা দেখি তুমি নিচে পারো কিনা। এখানে আছে হলো কার্বনিল মূলক, আর এটা হলো আমাদের আলফা কার্বন। আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই, আর ক্ষার আছে, উইচ মিনস দিস ইজ আ ক্যানিজারো রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন, তাই না? সো একবার জারণ করবা CCl3 C ডাবল বন্ড O, জারণ করবা হ্যাঁ OH, আরেকবার বিজারণ করবা CCl3CH2OH, তাই তো? একবার জারণ করলাম, একবার বিজারণ করলাম, সো এটাই হবে আমাদের অ্যান্সার, তাই না? আর এখানে কি থাকবে? তোমার যেই লবণ আসে সেটা সেটা এখানে লাগাই দিবা। যেমন সোডিয়াম থাকলে সোডিয়াম লাগাবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকলে কি হবে? CCl3 C ডাবল বন্ড O মাইনাস, আর এই যে দুইটা হবে ক্যালসিয়াম থাকলে, এটাই তো লবণ উৎপন্ন হবে, আর কি হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এই রিয়াকশনটা আসলে হয় না। এটা কিন্তু কবির স্যারের বইয়ের কোয়েশ্চেন, এটা কিন্তু হয় না আসলে। এখানে ক্যানিজারো রিয়াকশন হয় না। এখানে যে রিয়াকশনটা হয় সেই এখানে যে রিয়াকশনটা হয় সেটারে আমরা বলি হ্যালোফর্ম, হ্যালোফর্ম হয়। খুবই শকিং লাগলো বিষয়টা, বাট চলো দেখি আমরা, আসো এখানে কি রিয়াকশন হয়? হ্যালোফর্ম হয়। সো চলো দেখি হ্যালোফর্ম রিয়াকশন কি হয়। বেসিক্যালি এই যে তোমার আলফা মিথাইল, এই যে আলফা CH3 বিশিষ্ট অ্যালডিহাইড, কার্বনিল যৌগ, আলফা CH3 বিশিষ্ট কার্বনিল যৌগের সাথে যদি তুমি হ্যালোজেন এবং ক্ষারীয় মাধ্যমে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দাও, ক্ষারীয় মাধ্যমে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দাও, তখন আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া হয়। তখন কি হয় ভাইয়া? হ্যালোফর্ম বিক্রিয়া হয়। আলফা মিথাইল বিশিষ্ট কার্বনিল যৌগের সাথে হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিলে উৎপন্ন হয় কি? হ্যালোফর্ম রিয়াকশন হয়। সো হ্যালোফর্ম রিয়াকশনে কি হয়? এই যে মিথাইল গ্রুপটা, এই মিথাইল গ্রুপটার সাথে ক্লোরিন যুক্ত হয়ে যায়, এই মিথাইল গ্রুপটার সাথে ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করে হলো ক্লোরোফর্ম। এটা যেহেতু ক্লোরিন আছে, সো ক্লোরোফর্ম উৎপন্ন হয়, CHCl3 উৎপন্ন হয়। আর এই যে আর এই যে CHO মূলকটা, এটা হলো জারিত হয়ে যায়, এটা জারিত হয়ে যায়, জারিত হয়ে যায়, আর সাথে কি পানি টানি উৎপন্ন হইলে হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, পানিটা মোস্ট প্রবাবলি HBr, HCl উৎপন্ন হয়। ঠিক আছে, কি হয় বুঝতে পারছো? এই আলফা মিথাইল গ্রুপটা হ্যালোফর্মে কনভার্ট হয়ে যায়, আর এই CHO গ্রুপটা জারিত হয়ে যায়, আর সাথে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এটার আমরা বলি হলো হ্যালোফর্ম রিয়াকশন। সো হ্যালোফর্ম রিয়াকশন দুইটা স্টেপে ঘটে। কয়টা স্টেপে ঘটে ভাই? এটা একটা 2 স্টেপ রিয়াকশন, 2 স্টেপে ঘটে। ফার্স্ট স্টেপে হয় হলো হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন। প্রথম স্টেপে হয় হলো হ্যালোজেনেশন, সেকেন্ড স্টেপে হয় হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, এই রিয়াকশনটা কয় স্টেপ রিয়াকশন? 2 স্টেপ রিয়াকশন। প্রথম স্টেপে হ্যালোজেনেশন হয়, সেকেন্ড স্টেপে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। সো কি হয় বেসিক্যালি? এই যে CH3CHO এর সাথে যখন তুমি ক্লোরিন আছে না, এই ক্লোরিন কি করে? ক্লোরিন হলো এই হাইড্রোজেনগুলিরে রিপ্লেস করে দেয়। কিভাবে রিপ্লেস করে দেখাইতে পারলে ভালো লাগতো, বাট অনেক ইজি, পারবা। হাইড্রোজেনটা কি করে? ক্লোরিন রিপ্লেস করে দেয়। উৎপন্ন হয় হলো CCl3CHO, CCl3CHO, আর এখানে তো পানি থাকেই অবশ্যই। সো পানির সাথে আরেকটা ক্লোরিন যুক্ত হয়ে HCl গঠন করে। ঠিক আছে, CCl3CHO আর HCl গঠন করে। সো এই যে ক্লোরাল উৎপন্ন হইলো প্রথম স্টেপে, প্রথম স্টেপে ক্লোরাল উৎপন্ন হইলো। সেকেন্ড স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে এই যে CCl3CHO এর সাথে তোমার ক্ষারের বিক্রিয়া হয়,
ক্ষারের বিক্রিয়া হয়। সে ক্ষারের বিক্রিয়াটা হয়ে এখানে কি হয় একটু দেখাই যদি পরে পরে পেজে দেখাই। এই যে CCl3 এই C ডাবল বন্ড ও H এর সাথে কি হয়, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়। এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার OH মাইনাস আসে, OH মাইনাস আসে। এই OH মাইনাস কি করে, এই যে আক্রমণ করলো, নিউক্লিওফিলিক অ্যাডিশন হইলো এখানে CCl3 CO মাইনাস, এই যে হাইড্রোজেন আর এখানে OH, এটা হইলো। নেক্সট স্টেপে কি করবে, এই যে O অক্সিজেনটা নাইমা যাবে এখানে, অক্সিজেনটা কি করবে এখানে নেমে যাবে, মানে ইলেকট্রনটা নেমে যাবে, অক্সিজেনে ও মাইনাসে ইলেকট্রনটা নামবে। এবার কি হবে, OH তো মাত্র আসলো, OH বাইর হবে না, বাইর কি হবে, এই CCl3 বাইর হয়ে যাবে, এই CCl3 বাইর হয়ে যাবে। কেন বাইর হয়ে যাবে, এটারও একটা স্পেসিফিক রিজন আছে। আর এখানে তোমার পানি থেকে হাইড্রোজেন গ্রহণ করে ফেলবে। সো এখানে এই যে CCl3 এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে HCCl3, অথবা আমরা বলতে পারি CHCl3, তাই না, CHCl3, এই যে ক্লোরোফর্ম গঠন করে ফেললো। আর এই যে ডাবল বন্ড এখানে আইসা বললো, এখানে উৎপন্ন হবে কি, C ডাবল বন্ড ও H, C ডাবল বন্ড, এই যে OH আছে এক পাশে, হাইড্রোজেন আছে এক পাশে, আর OH আছে এক পাশে, এই যে। সো এখানে হ্যালোফর্ম উৎপন্ন হইলো, আর তোমার কি ফর্মিক অ্যাসিড উৎপন্ন হইলো। বুঝতে পারছো, বুঝতে পারছো হ্যালোফর্ম রিয়াকশন। তাইলে আমারে বলো, এই বিক্রিয়াটা, এই যে এই বিক্রিয়াটা, এইটা কি হ্যালোফর্ম রিয়াকশনের সেকেন্ড স্টেপ ছিল না, সেকেন্ড স্টেপ ছিল না? এক্স্যাক্টলি, এটা হলো আমাদের হ্যালোফর্ম রিয়াকশনের সেকেন্ড স্টেপ। এটা হলো কবির স্যারের বইয়ে আছে। সো এই কোশ্চেন, এটা একটু মনে রাখা লাগবে, এক্সাম্পলটা কষ্ট করে। বুঝতে পারছো? আমি আমি মনে করি যে তুমি হোপফুলি কেন এখানে হ্যালোফর্ম রিয়াকশন হইলো, ক্যানিজারো হইলো না, বুঝতে পারছো। কারণ কি, এখানে OH মাইনাস আক্রমণ করবে, হাইড্রোজেন বের হয়ে যায়। ক্যানিজারো রিয়াকশনে কে বের হয়ে যায়, OH মাইনাস আসে, OH মাইনাস আসার পর হাইড্রোজেনটা বের হয়ে যায় ক্যানিজারো রিয়াকশন, এই যে OH মাইনাস আসে, হাইড্রোজেনটা বের হয়ে যায়। বাট বাট এক্ষেত্রে হাইড্রোজেন থেকে বেটার লিভিং গ্রুপ হলো CCl3। ঠিক আছে, কেন CCl3 বেটার লিভিং গ্রুপ, কারণ এই যে এটা যখন বের হয়ে যাবে, ধুর এটা তো সবই বুঝাই দিতেছি ভাই, এটা যখন বের হয়ে যাবে, এই যে C মাইনাস উৎপন্ন হবে, কার্বনায়ন উৎপন্ন হবে। এই কার্বনায়ন কি হবে, এই যে নেগেটিভ চার্জটারে ক্লোরিন কি করে, ক্লোরিন আমরা জানি মাইনাস I গ্রুপ, ক্লোরিনটা এই নেগেটিভ চার্জটারে স্টেবল করে ফেলে। অন্যদিকে হাইড্রাইডে কি স্টেবল করার মতো কেউ নাই। বুঝতে পারছো, এত কাহিনী করা লাগবে না। এখানে কি হবে, হ্যালোফর্ম রিয়াকশন হবে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো ছোট্ট বন্ধু? সো চলো দেখি আরেকটা কোশ্চেন করি। এই যে মিথানল, মিথানলের সাথে আয়োডিন আর KOH যুক্ত করলে এটার আমরা কি কি বলি, আয়োডোফর্ম বলি। হ্যালোফর্ম বিক্রিয়ায় যদি হ্যালোজেনের বদলে তুমি যে কোনো হ্যালোজেন ইউজ করতে পারো, ক্লোরিন, ব্রোমিন ইউজ করতে পারো, আয়োডিন ইউজ করতে পারো, আয়োডিন যদি ইউজ করো এটার আমরা বলি আয়োডোফর্ম রিয়াকশন, আয়োডোফর্ম রিয়াকশন। ঠিক আছে, আয়োডোফর্ম রিয়াকশন। এবং আয়োডোফর্ম রিয়াকশনে কি হয় জানো, হসপিটাল স্মেল আসে। হাসপাতালে গেলে একটা স্পেশাল টাইপ অফ গন্ধ আসে, তুমি দেখছো কিনা জানি না, বাট এই হসপিটাল স্মেলটা আসে এখানে। ওকে, আচ্ছা। সো আয়োডিন আমরা জানি জারক। আয়োডিন কেন জারক, কারণ আয়োডিন কিন্তু নিজে বিজারিত হয়ে যায়, আমরা জানি, এটা পড়ছি, কিন্তু পরিমাণগত রসায়নে পড়ছি। আয়োডিন নিজে বিজারিত হয়ে I মাইনাস গঠন করে। সো এই যে ইথানলকে আয়োডিন কি করবে, জারিত করে ফেলবে। ইথানলকে আয়োডিন কি করবে, জারিত করে CH3CHO তে কনভার্ট করে ফেলবে। এখন এই CH3CHO এবার আয়োডিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, তাহলে এটা কি হয়ে গেল, হ্যালোফর্ম রিয়াকশন হয়ে গেল না? যেখানে CHO মূলক আছে আর এখানে কি আছে, আলফা মিথাইল, আলফা মিথাইল কার্বনিল যৌগ থাকবে, হ্যালোজেন থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা যে কোনো ঘাট থাকবে, উৎপন্ন হবে কি, হ্যালোফর্ম। সো এই যে CH3 মূলকটা, এই CH3 মূলকটা কি হয়ে যাবে, আয়োডোফর্মে কনভার্ট হয়ে যাবে। আর এই যে CHOটা, এটা হইলো আমাদের জারিত হয়ে যাবে, জারিত হয়ে যাবে। আর আমরা জানি যে অ্যাসিড হলো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে ফেলে, আর সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড, সাথে উৎপন্ন হবে কি, হাইড্রোজেন আয়োডাইড। এরপর এটার কথা চিন্তা করো, এটার আমরা কি বলি, অ্যাসিটোবেনজিন বলি, অ্যাসিটোবেনজিন। অ্যাসিটোবেনজিনের ক্ষেত্রে কি হবে, এই যে হ্যালোজেন, এই যে হ্যালোজেন আছে, এই যে ক্ষার আছে, এই যে কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলকের সাথে আলফা মিথাইল গ্রুপ আছে। সো এখানে কি হবে, এখানেও হ্যালোফর্ম রিয়াকশন হবে। এই আলফা মিথাইল গ্রুপটা তোমার হ্যালোফর্মে কনভার্ট হয়ে যাবে, আর এই যে CO মূলকটা, এটা জারিত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে ভাই, জারিত হয়ে COONA, বা এখানে পটাশিয়াম আছে যেহেতু পটাশিয়ামে কনভার্ট হবে, আর উৎপন্ন হবে হলো হাইড্রোজেন হ্যালাইড। বুঝতে পারছো হ্যালোফর্ম রিয়াকশন? বুঝতে পেরেছো হ্যালোফর্ম রিয়াকশন ছোট বন্ধু? তাইলে এবার আমরা প্র্যাকটিস করা শুরু করি। আমাদের যা দেখার ছিল এক্সট্রা, সেগুলো আমরা দেখে ফেলছি। এবার চলো দেখি। এই যে আমাদের কাছে কাছে আছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সাথে অ্যাকুয়াস KOH যদি বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন হয় বলো তো? আমার সাথে সাথে বলো কি উৎপন্ন হয়। দাঁড়াও, এটা একটু বড় করি, তাহলে আমাদের প্র্যাকটিস করলে সুবিধা হবে। হ্যাঁ, কি উৎপন্ন হয় বলো?
বলো 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 বলো। এখানে এই যে OH মাইনাস আক্রমণ করে, OH মাইনাস আক্রমণ করে ইথানল উৎপন্ন হয়, CH3 CH2OH। ইথানলটা যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করো তাহলে তুমি কি পাবা? অ্যালকিন পাবা। সো CH2 ডাবল বন্ড CH2, তাই না? ইথানলটা কি করলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে 170°C তাপমাত্রায় রাখলে অ্যালকিন উৎপন্ন হয়। আর আমি যদি 140°C তাপমাত্রা রাখি তখন কি হবে? তখন উৎপন্ন হবে CH3 CH2O CH2 CH3, ডাই ইথাইল ইথার উৎপন্ন হবে, তাই না? আবার এই ডাই ইথাইল ইথারের যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও তখন আবার অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। এগুলো আমরা পড়ছি। আচ্ছা, এবার এ থেকে সরাসরি মানে এই ইথাইল ক্লোরাইড থেকে সরাসরি ইথিনে কেমনে যাওয়া যেতে পারে? আমরা অ্যাকোয়াস KOH এর জায়গায় যদি অ্যালকোহলিক KOH ইউজ করি, তাই না? অ্যালকোহলিক KOH এর সাথে উত্তপ্ত করি তখন কি হবে? এখানে এলিমিনেশন রিঅ্যাকশন হবে এবং এই যে এটা হলো আমাদের কার্যকরীমূলক, এটা হলো আমাদের আলফা কার্বন, এটা হলো আমাদের বিটা কার্বন। সো বিটা কার্বন থেকে কি হয়? হাইড্রোজেন চলে যায়, তাই না? এবং ডাবল বন্ড উৎপন্ন হয়, আমরা জানি। এবার এই ইথানলকে যদি তুমি জারিত করো কি দিয়ে? K2Cr2O7 H2SO4, এটা কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি জারিত করো তাহলে কি হবে? সবার আগে অ্যালডিহাইড উৎপন্ন হবে, বাট অ্যালডিহাইডের রিঅ্যাকশন থামবে না, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। সো উৎপন্ন হবে কি তোমার? অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে, ভালো কথা। এই অ্যাসিডিক অ্যাসিডের সাথে PCl5 এর যদি রিঅ্যাকশন দাও তখন উৎপন্ন হয় কি? তখন উৎপন্ন হয় হলো CH3COCl উৎপন্ন হয়, তাই না? তাই না? ইথানয়েল ক্লোরাইড উৎপন্ন হয়, ইথানয়েল ক্লোরাইড উৎপন্ন হয়। অথবা SOCl2 যদি ইউজ করো তখনও কি হয়? এই CH3COCl উৎপন্ন হয়। এবং এই যে SOCl2 যদি ইউজ করো, SOCl2 যদি ইউজ করো এই রিঅ্যাকশনটারে আমরা বলি হলো ডারজেন্স রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন ভাই? ডারজেন্স রিঅ্যাকশন, ডারজেন রিঅ্যাকশন, ঠিক আছে? আর এই যে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডা লাইম দিয়ে যদি উত্তপ্ত করো, সোডা লাইম মানে কি ছিল বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড ইন ক্যালসিয়াম অক্সাইড, তাহলে কি হয় উৎপন্ন বলো তো? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়, মিথেন উৎপন্ন হয়, তাই না? আর সাথে উৎপন্ন হলো Na2CO3, আর এই যে ব্র্যাকেটে দিয়ে রাখি ক্যালসিয়াম অক্সাইড, চুন, ভালো কথা। এবার CH3COCl এর সাথে PdBaSO4 হাইড্রোজেন, এটার আমরা কি বলি? লিন্ডলার বিকারক বলি। লিন্ডলার বিকারক, লিন্ডলার বিকারক দিলে কি উৎপন্ন হয়? এখানে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যায়, CH3CH উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে? কি উৎপন্ন হয়ে যায়? অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যায়। বুঝতে পারছো? বুঝতে পারছো? একদম ক্লিয়ার হয়ে গেছে না সব কিছু? আচ্ছা, নেক্সট বলছে ফেনল থেকে অ্যানিলিনে যাইতে। সো ফেনল আগে কি দেখা লই, ফেনল জিনিসটা কি? এই যে ফেনল, ফেনল, আর এটা হলো আমাদের অ্যানিলিন। সো আমি জানি ভাইয়া বেনজিন থেকে অ্যানিলিন উৎপন্ন করতে পারি, তাই না? তাহলে একটা কাজ করলে কি হয়? ফেনল থেকে আমি যদি বেনজিন যাই, দেন বেনজিন থেকে অ্যানিলিনে কনভার্ট করি। ইস, এটা কি ফিজিবল একটা অপশন, তাই না? আচ্ছা, তাহলে আমি কি করব? বেনজিনে কেমনে যায়? ফেনল থেকে জিঙ্ক গুঁড়ার সাথে উত্তপ্ত করলে কি করে? জিঙ্ক হলো আমাদের অক্সিজেনটারে নিয়ে নেয়, উৎপন্ন হয়ে যায় হলো বেনজিন। বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, ভালো কথা। এবার এই বেনজিন থেকে অ্যানিলিনে কেমনে যাব? ডাইরেক্ট অ্যানিলিনে কিন্তু যাওয়া যায় না, আগে কিসে যাওয়া লাগে? নাইট্রোবেনজিনে যাওয়া লাগে। সো নাইট্রোবেনজিনে কেমনে যাব? নাইট্রেশন করব। নাইট্রেশন কেমনে করে বলো তো? কনসেন্ট্রেটেড HNO3 থাকবে আর সাথে থাকবে হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এবং এখানে কি হয়? এখানে সালফিউরিক অ্যাসিড এবং HNO3 সাথে রিঅ্যাকশন করে উৎপন্ন হয় কি? নাইট্রোমূলক উৎপন্ন হয়, নাইট্রোকার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, এবং এই নাইট্রোকার্বোক্যাটায়ন গিয়ে আক্রমণ করে উৎপন্ন করে কি? নাইট্রোবেনজিন। এবার নাইট্রোবেনজিনের বিজারিত করো, LiAlH4 দিয়ে বিজারিত করো, উৎপন্ন হয়ে যাবে কি? অ্যানিলিন। সিম্পল না? সিম্পল না? সিম্পল কিন্তু। আচ্ছা, এবার ক্লোরোবেনজিন থেকে অ্যানিসোল উৎপন্ন করতে বলছে, অ্যানিসোল হককে উৎপন্ন করতে বলছে। সো দিস ইজ আ ক্লোরোবেনজিন, উই নো দ্যাট। আর অ্যানিসোল জিনিসটা কি? অ্যানিসোল হলো এই যে OCH3, বেনজিনের সাথে OHCH3 থাকে। এখন কথা হলো এটা হলো আমাদের ইথার। ইথার উৎপন্ন করার কি কি রিঅ্যাকশন ছিল বলো তো? একটা ছিল হলো অ্যালকোহল থেকে ইথার আমরা কি করতাম? 140°C তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সাথে উৎপন্ন করতাম, তখন উৎপন্ন হইতে হলো ইথার। আরেকটা ওয়ে ছিল কি বলতো? আরেকটা ছিল হলো আমাদের উইলিয়ামসন, কারসন ভাই, উইলিয়ামসন ইথার সিনথেসিস ছিল, তাই না? সো আমরা বেসিক্যালি এই দুইটা ওয়েতেই কিন্তু আমরা ইথার প্রস্তুত করতে পারি। সো এক্ষেত্রে উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়ায় কি হইতো বলতো? অ্যালকক্সাইডের সাথে আমরা কি করতাম? অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন দিতাম। এই যে অ্যালকক্সাইড পিছন দিয়ে আক্রমণ করে হ্যালোজেনরে বের করে দিত, আর উৎপন্ন হইতো RO R প্রাইম, ইথার উৎপন্ন হইতো। সো এক্ষেত্রে আমার কিন্তু অ্যালকক্সাইড উৎপন্ন করা লাগতেছে। এখন কথা হইলো ক্লোরোবেনজিন থেকে কিভাবে আমরা অ্যালকক্সাইডে যেতে পারি? এটা পরে পেজে নিলে ভালো হয়, কারণ এটার এক্সপ্লেনেশন একটু বড় হয়ে যেতেছে, ঠিক আছে? দিস ইজ আ গুড কোয়েশ্চেন, অ্যাবসলুটলি অ্যামেজিং কোয়েশ্চেন। সো কিভাবে আমি অ্যালকক্সাইডে যাইতে পারি, ঠিক আছে? কিভাবে আমি কি করতে পারি? অ্যালকক্সাইডে যেতে পারি, এটা হলো আমাদের একটা প্রশ্ন।
সো আমরা জানি কিন্তু ভাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি এই যে ক্লোরোবেনজিন থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি করতাম, ফেনল উৎপন্ন করতাম না? এক্স্যাক্টলি। সো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400 ATM চাপ, ভাই আমার কিছু মনে নাই ভাই, আগে আগে আমি আন্দাজে বলতেছি, ঠিক আছে? এটা একটু বই দেখে নিও। 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400 ATM চাপ, বা বলতে পারো উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, ক্লোরিনের সাথে রিয়াকশন হয়, উৎপন্ন করে কি, ফেনল উৎপন্ন করে, তাই না? নো, ফেনল উৎপন্ন করে না। এই যে ছোটখাটো ডিটেলস ভুলে যেতেছো ভাই। কি উৎপন্ন হয়? ফেনক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন হয়। এবং সেই ফিনক্সাইডকে যখন অ্যাসিডিফাই করো, তাই না, যখন আদ্র বিশ্লেষণ করো, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, তখন উৎপন্ন হয় হইনো ফেনল। ঠিক আছে? সো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরোবেনজিনের রিয়াকশন দাও, উৎপন্ন হবে কি, ফিনক্সাইড উৎপন্ন হবে। এই যে অ্যালকোক্সাইড পেয়ে গেছি, অ্যালকোক্সাইড তো পেয়ে গেছি, এবার এই অ্যালকোক্সাইড থেকে অ্যানিসোলে কেমনে যাবা? ইজি, CH3Cl এর রিয়াকশন দিয়ে দাও, খুবই সুন্দরভাবে এই অ্যালকোক্সাইড কি করবে, এটা O মাইনাস কি করবে, এরে গিয়া ধরবে, এই ক্লোরিনে লাথি মেরা বের করে দিবে। লাথি মেরা বের করে দিলে উৎপন্ন হয়ে যাবে কি, অ্যানিসোল উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হয়ে যাবে ভাইয়া? অ্যানিসোল উৎপন্ন হয়ে যাবে। আচ্ছা, গেল। এবার ভাইয়া ফেনল থেকে অ্যানিলিনে গেলাম, অ্যানিলিন থেকে ফেনলে গেলাম না, খুবই দুঃখজনক বিষয় না? খুবই দুঃখজনক বিষয় কিনা বলো? সো চলো আমরা অ্যানিলিন থেকে ফেনলে যাই, অ্যানিলিন থেকে ফেনলে যাই। অ্যানিলিন টু ফেনল, ফেনল। সো অ্যানিলিন, দিস ইজ আওয়ার অ্যানিলিন, আর দিস ইজ আওয়ার ফেনল। ভাই এর চেয়ে সহজ কোনো বিক্রিয়া হইতেই পারে না ভাই। এটা কিন্তু তুমি জানো ভাই, এটা কিন্তু তুমি জানো ভাই, এটা তুমি জানো, এটা তুমি জানো। কিভাবে যাইতে হইতো? অ্যানিলিন থেকে যে কোনো দিকেই যদি যাইতে চাও, যে কোনো দিকেই যদি যেতে চাও, তোমার কি লাগতো বলো তো? ডায়াজোনিয়াম ক্লোরাইড লাগতো না? ডায়াজোনিয়াম ক্লোরাইড লাগতো কিনা বলো? সো বেসিক্যালি এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড লাগবে। ডায়াজোনিয়াম ক্লোরাইডের জন্য 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগতো, যাতে কি ওই নাইট্রোজেনটা বের না হয়ে যায়, তাই তো? আচ্ছা, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা HNO2 সাথে বিক্রিয়া দেওয়া লাগতো। এখন কথা হলো HNO2 কিন্তু আমাদের রেডিলি অ্যাভেলেবল না, ঠিক আছে? এটা অনেক আনস্টেবল হয় এবং রেডিলি অ্যাভেলেবল, মানে সবসময় তুমি পাবা না, এটা পাবা না। তো কি করা লাগে, এই HNO2 বের করা তৈরি করার জন্য আমাদের আমাদের এই সোডিয়াম, কিরে ভাই, হ্যাঁ, সোডিয়াম নাইট্রেটের সাথে HCl এ বিক্রিয়া দেওয়া লাগে, তাই না? এবং তখন উৎপন্ন হয় আমাদের ডায়াজোনিয়াম N2+Cl মাইনাস, এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এবং আমরা জানি যে এই ডায়াজোনিয়ামকে আদ্র বিশ্লেষিত করলে বা আমরা জানি গরম পানি যুক্ত করে দিলে, এই যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা আমরা সোজা করে বলতে পারি গরম পানি যুক্ত করে দিলে উৎপন্ন হয় কি, ফেনল। এবং এখান থেকে নাইট্রোজেন বের হয়ে যায় গ্যাস হিসাবে, আর কিছু আমাদের জানা লাগবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, গেল। এইবার ক্লোরোবেনজিন থেকে অ্যানিসোলে গেলাম। ভাই অ্যানিসোল থেকে কি ক্লোরোবেনজিনে যাওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ, অ্যানিসোল থেকে ক্লোরোবেনজিনে যাওয়ার কি কোনো ওয়ে আছে? দাঁড়াও, আগে একটু সুন্দর করে লেখা নেই। আরে ধুর, হ্যাঁ, সুন্দর করে লেখা নেই। 140 ডিগ্রি সেলসিয়াস ইথার, ঠিক আছে? আচ্ছা, গেল 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 গেল। বুঝতে পারছো হোপফুলি? এটা এটা কেমন জানি এলোমেলো লাগতেছে, তাই না? এলোমেলো লাগতেছে না? এটা এটা আমি পরে তোমাকে সুন্দর করে দিব না। আচ্ছা, এবার ভাই অ্যানিসোল থেকে ক্লোরোবেনজিনে যাওয়ার কি কোনো ওয়ে আছে? ক্যান আই ডু দ্যাট? ওয়েল, ইথারের আমাদের একটাই কিন্তু রিয়াকশন আমাদের মনে রাখা লাগতো, তাই না? ইথারের কিন্তু একটাই রিয়াকশন আমাদের মনে রাখা লাগছিল, অ্যান্ড উইচ ইজ হ্যালাইডের সাথে বিক্রিয়া, তাই না? হ্যাঁ, হাইড্রোজেন, হ্যাঁ, হ্যালাইডের সাথে বিক্রিয়া। সো এই যে দিস ইজ আওয়ার অ্যানিসোল হক এর সাথে যখন তুমি এই এইচ আই এর রিয়াকশন দিবা, তখন আমাদের মনে রাখা লাগতো যে কি হয় আসলে বিক্রিয়াতে, কি হয় বলো তো? এই যে হাইড্রোজেন আয়োডাইডের সাথে যদি রিয়াকশন দাও, H+I-, সো এই H+ কি করবে, এই যে লোন পেয়ারের প্রতি আকৃষ্ট হবে, অরে গিয়া ধরবে। ধরার পরে এখানে উৎপন্ন হবে কি, O+ CH3, আর এখানে লোন পেয়ার। এবার আমাদের আয়োডাইড কি করবে, আক্রমণ করবে। আয়োডিনটা কোন দিক থেকে আক্রমণ করলে বেস্ট হয় বলো তো? আয়োডিনটা কোন দিক থেকে আক্রমণ করলে বেস্ট হয় বলো তো? যে দিক থেকে স্টেরিক বাধা কম। এখন এদিক থেকে যদি আক্রমণ করে, এদিক থেকে আক্রমণ করতে পারবে না, কারণ কি, দেখো এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা কি বেনজিনের সাথে রেজোনেন্স আছে, সো এই বন্ডটা কিন্তু সহজে ভাঙবে না, এই বন্ডটা ভাঙবে না। সো আয়োডিন কি করবে, মিথাইলের এদিক থেকে আক্রমণ করবে, মিথাইলে নিয়ে বাইর হয়ে যাবে। সো আমি বলছিলাম কিন্তু যে যে কোনো ইথারের ক্ষেত্রে স্টেরিক বাধা যেখানে কম, তার সাথে আয়োডিন যুক্ত হবে। স্টেরিক বাধা যেখানে কম, তার সাথে কি যুক্ত হবে, আয়োডিন যুক্ত হবে। সো আমি কিন্তু তোমাকে ডাইরেক্ট মনে রাখতে বলছিলাম যে স্টেরিক বাধা যেখানে কম,
তার সাথে আয়োডিন যুক্ত হবে, ঠিক আছে, তার সাথে কি যুক্ত হবে, আয়োডিন যুক্ত হয়ে যাবে। সো এখানে কি হবে, দিস ইজ আওয়ার অ্যানিসোল, এর সাথে যদি তুমি হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করো তো কি হবে, এই মিথাইলের সাথে তোমার স্টেরিক বাধা কম, সো মিথাইলের সাথে আয়োডিন যুক্ত হবে, আর বাকি যে হাইড্রোজেনটা এটা অক্সিজেন ফেনল ধুর ফেনলের সাথে যুক্ত হয়ে যাবে, এই এই গেল, ফেনলের সাথে যুক্ত হয়ে যাবে। এখন এখান থেকে তুমি ক্লোরোবেনজিনে কেমনে যাবা, ক্লোরোবেনজিনে কেমনে যাবা, খুবই সিম্পল, জিঙ্কের সাথে উত্তপ্ত করে দাও, বেনজিন উৎপন্ন হবে এই জিঙ্কের সাথে। এবার কি ফিডাল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডাল ক্রাফট অ্যালকাইলেশন, এখানে কি ছিল, অ্যানহাইড্রাস ছিল না, অনাদ্র, বাংলায় লিখলাম যাও তোমার জন্য, অনাদ্র, তখন উৎপন্ন হবে আমাদের ক্লোরোবেনজিন। বুঝতে পারছো, বুঝতে পারছো, এগুলি জাস্ট প্র্যাকটিস, তোমার কাছে যত ডেটা আছে তুমি যত অ্যানালাইসিস করবা তত ভালো করতে পারবা, ঠিক আছে। এরপর আমাদের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন ছিল যে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, তাই না, অ্যানিলিন, ক্লোরোবেনজিন থেকে কিভাবে অ্যানিলিনে যাইতাম এটা একটু আমাদের মনে রাখা লাগবে। কি ছিল, এই যে আমাদের ছিল ক্লোরোবেনজিন, এর সাথে কপার অক্সাইডের উপস্থিতিতে, কপার অক্সাইডের উপস্থিতিতে অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দাও তখন উৎপন্ন হইতো অ্যানিলিন, অ্যানিলিন, এবং এই অ্যানিলিনকে যদি তুমি হ্যালো ফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দাও তখন কি উৎপন্ন হইতো বলতো, আইসোসায়ানাইড উৎপন্ন হইতো, তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড উৎপন্ন হইতো, এবং এটার আমরা কি বলতাম, আইসোসায়ানাইড টেস্ট। আইসোসায়ানাইড টেস্ট থেকে আমি কিন্তু ক্লোরোবেনজিনের পরীক্ষা করতে পারতেছি, আবার অ্যানিলিনেরও কি করতে পারতেছি, পরীক্ষা করতে পারতেছি, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ওকে। এবার অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিডামাইডে কেমনে যাব, অ্যাসিডিক অ্যাসিড জিনিসটা কি, এর আগে তুমি দেখো, অ্যাসিডিক অ্যাসিড হলো CH3COH আর অ্যাসিডামাইড হলো CH3CONH2, তাই না, অ্যাসিড অ্যামাইড, তাই তো। সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইডে কেমনে যায় বলো তো, অ্যামোনিয়ার সাথে উত্তপ্ত করে দিব, অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়ার যে কোনো লবণ, অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়ার যে কোনো লবণের সাথে যদি উত্তপ্ত করো তখন কি হবে, প্রথমে অ্যাসিড বেস রিয়াকশন হবে, প্রথমে কি হবে, আমি এটা দুই স্টেপ রিয়াকশন, ফার্স্ট স্টেপে কি হয়, এই যে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে CH3COONH4 উৎপন্ন করে, বা আমরা বলতে পারি অ্যামোনিয়াম অ্যাসিটেট, বা অ্যামোনিয়াম কি বলে, অ্যামোনিয়াম ইথানোয়েট, এটা উৎপন্ন হয়, পরে এটার উত্তপ্ত করলে রিয়ারেঞ্জমেন্ট হয় এবং অ্যামাইড উৎপন্ন হয়, রিয়ারেঞ্জমেন্ট হয় এবং কি হয়, অ্যামাইড উৎপন্ন হয়। সো আমি কিন্তু টু স্টেপ রিয়াকশন এক স্টেপে দেখাই দিছি, ওকে, ওকে। আচ্ছা, এরপর আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এই যে অ্যাসিডামাইডের সাথে CHCl3KOH যদি যুক্ত করি, CHCl3KOH যদি যুক্ত করি তখন কি হয় জানো, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন হয়, কি রিয়াকশন হয় ভাই, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন হয়, এবং এই যে CO মূলকটা বাইরে হয়ে যায়, CH3NH2, ঠিক আছে, এটা আমি জাস্ট তোমার একটু এক্সট্রা দেখাইলাম আর কি। সো তখন উৎপন্ন হয় মিথাইলামিন, এটা মুছা ফেলি আপাতত, কারণ এটার প্র্যাকটিস আমরা আবার করবো সামনে, প্যারা নাই, ওকে। এবার এই মিথেনের সাথে যদি ক্লোরিন যুক্ত করো কি উৎপন্ন হবে, ক্লোরোমিথেন উৎপন্ন হবে, এই ক্লোরোমিথেনের সাথে পটাশিয়াম সায়ানাইড যুক্ত করলে এই CN- কি করবে, ক্লোরিনরে রিপ্লেস করে CH3CN, তাই না, উৎপন্ন করবে কি, ইথেনামিন উৎপন্ন করবে, ইথেনামিন উৎপন্ন করবে। এই ইথেনামিনকে যদি তুমি আদ্র বিশ্লেষিত করো, এই যে CH3C≡N আদ্র বিশ্লেষিত করো যদি, এই যে নাইট্রোজেন হলো ডেল্টা মাইনাস, কার্বন হলো ডেল্টা প্লাস, সো এখন পানির সাথে যদি বিক্রিয়া করো, সো পানির OH মাইনাস কি করবে, প্লাসের সাথে OH মাইনাস যুক্ত হবে, আর হাইড্রোজেন যুক্ত হবে কি ডেল্টা প্লাস, হাইড্রোজেন H প্লাস যুক্ত হবে নাইট্রোজেনের সাথে, আর এই বন্ডগুলি ভেঙে যাবে, উৎপন্ন হবে কি CH3COOH, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, আর সাথে উৎপন্ন হবে অ্যামোনিয়া, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, আর কি হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে। সো এই যে সায়ানাইডের তোমার কি বলে, সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে, সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, আর অল্প আদ্র বিশ্লেষণ বা মৃদু আদ্র বিশ্লেষণে বা আংশিক আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড উৎপন্ন হয়। জিনিসটা কেমনে হয় একটু তোমার যদি দেখাই, এই যে আদ্র বিশ্লেষণ করব, এখন আমি কি করব, সবার আগে ওরা বিজারিত করব, ঠিক আছে, SnCl2 প্লাস HCl যদি দাও, এদের দুজনের রিয়াকশন উৎপন্ন হবে জাইমান হাইড্রোজেন কি করবে, CH3CH ডাবল বন্ড NH উৎপন্ন করবে, CH ডাবল বন্ড কি উৎপন্ন করবে, NH উৎপন্ন করবে। এবার যদি আদ্র বিশ্লেষিত করো তো এই যে ডাবল বন্ড ভেঙে যাবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে OH যুক্ত হবে, এবং আমরা জানি যে জেমিনাল হাইড্রোক্সাইড একসাথে থাকতে পছন্দ করে না, তখন কি হয়ে যায়, অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়, CH উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে কি, অ্যামোনিয়া, ঠিক আছে। সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, আর মৃদু আংশিক আদ্র বিশ্লেষণে উৎপন্ন হয় হলো আমাদের অ্যালডিহাইড, মাথায় রাখতে পারবা। আচ্ছা, আর এই যে সায়ানাইডকে LiLH4 তীব্র বিজারক, আর এই যে SnCl2 প্লাস HCl হলো মৃদু বিজারক, এই কারণে একটা ডাবল বন্ডে সরাইছে, মানে সরি একটা বন্ড ভাঙছে,
আমরা জানি যে সায়ানাইডে কিন্তু ট্রিপল বন্ড থাকে, তাই না? মাত্র একটা বন্ড ভাঙছে। বাট LiLH4 তীব্র বিজারক, সো সবগুলি বন্ড ভাঙা দিবে, উৎপন্ন করে ফেলবে অ্যামিন। অ্যামিন উৎপন্ন করে ফেলবে। এবার অ্যামিনের সাথে HNO2 যদি বিক্রিয়া দাও, এই HNO2 কারে বলে বলো তো? HNO2 কারে বলে বলো তো? HNO2 কোত্থেকে আসে? ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আসে না? ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আসে কিনা বলো? এই যে HNO2 আসে কোত্থেকে? NaNO2 NaNO2 প্লাস HCl থেকে আসে, তাই না? সো এই যে অ্যামিনের সাথে HNO2 রিয়াকশন যদি দাও, উৎপন্ন হবে হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, বাট অ্যালকেনের ক্ষেত্রে, এখানে পার্শিয়াল ডাবল বন্ড থাকে না। অ্যালকেনের ক্ষেত্রে কি বলি, ধুর মিয়া, অ্যালকাইল মূলকের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যালকাইল যৌগের ক্ষেত্রে বা অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে কিন্তু পার্শিয়াল ডাবল বন্ড থাকে না। এই কারণে এই নাইট্রোজেনটা ঠুস করে বের হয়ে যায়। এই নাইট্রোজেন ঠুস করে বের হয়ে যায় এবং উৎপন্ন হয় হলো কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন কি করে? পানির সাথে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। সো মনে রাখা লাগবে যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি তুমি HNO2 যুক্ত করো, বা আমরা বলতে পারি NaNO2 প্লাস HCl যদি যুক্ত করো, তাহলে উৎপন্ন হবে কি? অ্যালকেন উৎপন্ন হবে। কি উৎপন্ন? অ্যালকোহল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে ভাই? 1 ডিগ্রি অ্যামিনের সাথে NaNO2 প্লাস HCl যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হবে। কারণ কি? এই যে ডায়াজোনিয়াম লবণ প্রথমে উৎপন্ন হবে, ওই নাইট্রোজেনটা বের হয়ে যাবে, বের হয়ে পানি যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার অ্যালকোহলের যদি জারণ করো, K2Cr2O7, ওই কি মৃদু বিজারক না শক্তিশালী, সরি, দুর্বল জারক না শক্তিশালী জারক? শক্তিশালী জারক। সো এখানে কি হয়ে যাবে? 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। এবার এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি তুমি অ্যামোনিয়ার যে কোনো লবণকে উত্তপ্ত করো, উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়ে যাবে? অ্যাসিটামাইড উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হয়ে যাবে? অ্যাসিটামাইড উৎপন্ন হয়ে যাবে। 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড উৎপন্ন হবে। বুঝতে পারছো? 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট, এবার কিটোন। আমরা জানি যে অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, বাট কিটোনকে জারণ করলে কি উৎপন্ন হয়? কিটোন সাধারণত জারিত হয় না। কিটোন সাধারণত কি হয় না ভাইয়া? জারিত হয় না। সো এখন আমি কি করতে পারি? জারণ যদি করি, তখন কি করা লাগে? শক্তিশালী জারক নেওয়া লাগে, আবার অনেকক্ষণ ধরে তাপ দেওয়া লাগে। ঠিক আছে? কিটোন ইউজুয়ালি, আমি আবারও বলতেছি ঠান্ডা মাথায়, কিটোন সাধারণত জারিত হয় না। ঠিক আছে? সো কিটোনকে যদি জারিত করতে চাও, তখন সবচেয়ে শক্তিশালী জারক নেওয়া লাগবে, 2 হলো ভাইয়া প্রচুর পরিমাণে হিট দেওয়া লাগবে। প্রচুর পরিমাণে হিট দেওয়া লাগবে, তখন তুমি কিটোন থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাবা। কিটোন থেকে কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড পাবা। এবং এখানে এই যে বন্ডটা এমনভাবে ভাঙবে যাতে কার্বনিল মূলকটা তার সাথে থাকে যেখানে কার্বন সংখ্যা কম। ঠিক আছে? জাস্ট বলবো যে কার্বনিল মূলক কার সাথে থাকবে? যার কার্বন সংখ্যা কম তার সাথে থাকবে। কার্বনিল মূলকটা যার কার্বন সংখ্যা কম তার সাথে থাকবে। সো বেসিক্যালি এই যে কার্বনিল মূলক, এখানে কার্বন সংখ্যা বেশি না এখানে কার্বন সংখ্যা বেশি? এখানে 2টা কার্বন, এখানে একটা কার্বন। সো কার্বন সংখ্যা যেখানে কম তার সাথে থাকবে, এই যে তার সাথে থাকবে। সো বন্ড ভেঙে গেল, এই যে বন্ড ভেঙে গেল, এই 2টা বন্ড থেকে তুমি কি করবা? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলবা। এখানে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড CH3COH, আর এইখান থেকেও তোমার 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড আসবে। এই যে 1 কার্বন তো এখানে ছিল, আর কার্বনিল মূলক ওর সাথে যুক্ত আছে, সো এখান থেকেও 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। বুঝতে পারছো? বন্ড ভেঙে দিবা, দেন কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে দিবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর K2Cr2O7 এর সাথে বা শক্তিশালী জারক এবং তীব্র ক্ষার অথবা অ্যাসিডিক মিডিয়ামও রাখতে পারো, আবার বেসিক মিডিয়ামও রাখতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে সালফারিক অ্যাসিডও দিতে পারো, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, কেউ তোমার কোনো কিছু মানা করবে না। যদি উত্তপ্ত করো, তাহলে কি হবে? যেখানে কার্বন সংখ্যা কম তার সাথে কি থাকবে? কার্বনিল মূলক থাকবে। সো এখানেও একটা কার্বন, এখানেও একটা কার্বন, সো যে কোনো একটার সাথে দিলেই হবে। এনি বন্ড, এখানে কি হবে? যে কোনো বন্ড ভাঙলেই হবে, এনি বন্ড ভাঙলেই হবে। সো এখানে ধরো এই বন্ডটা ভেঙে ফেললাম। সো এখানে 2 কার্বন থাকলো, এখানে 1 কার্বন থাকলো, উৎপন্ন হলো CH3COH, আর সাথে 1 কার্বন বিশিষ্ট HCOOH। ঠিক আছে? এখন কথা হলো, এটা হলো শক্তিশালী জারক। তো শক্তিশালী জারকের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড কি হয় জানো? ফর্মিক অ্যাসিড জারিত হয়ে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ফর্মিক অ্যাসিড কি করে? জারিত হয়ে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, এবং এই কার্বনিক অ্যাসিড পরে কার্বন ডাইঅক্সাইড আর পানি হিসেবে বের হয়ে যায়। কি বললাম ভাইয়া? শক্তিশালী জারকের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ফর্মিক অ্যাসিড কেমনে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হলো? দেখো, ফর্মিক অ্যাসিডে যদি একটু অন্যভাবে লেখো, H2CO2 লিখতে পারতেছো। সো এখানে কি হবে? শক্তিশালী জারকের উপস্থিতিতে আরেকটা জাইমান অক্সিজেন গ্রহণ করে H2CO3 তে কনভার্ট হয়ে যাবে, এবং উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড আর পানি। মাথায় রাখতে পারবা, কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। সো 1 কার্বনের ক্ষেত্রে এখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। ঠিক আছে? আর এই রুলটারে কি বলে জানো? এই রুলটারে বলে হলো পপ অফস রুল।
পপফস রুল। ঠিক আছে, যার কার্বন সংখ্যা কম তার সাথে কার্বনিল মূলক থাকবে। এবার এখানে দেখো, এখানে 3টা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তো কার্বনিল মূলক কার সাথে থাকবে? যার কার্বন সংখ্যা কম তার সাথে থাকবে। এই যে এইভাবে ভাঙবে বন্ডটা। বন্ডটা কিভাবে ভাঙবে? এইভাবে ভাঙবে। So, এই যে এখানে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, আর এখানে 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। মাথায় রাখতে পারবা ভাইয়া? মাথায় রাখতে পারবা না? সিম্পল। আশা করি বুঝতে পারছো এটা। ওকে, নেক্সট। এবার দেখো, এবার আমার দিয়ে রাখছে তোমার কি বলে এটারে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন এর সাথে 2% সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি তুমি পানি যোজন করো, তখন কি উৎপন্ন হবে? এখানে আমরা জানি যে মার্কোনিকভ নীতি পালিত হবে। একটা বন্ড ভাঙা যাবে, হাইড্রোজেন, যার সাথে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে তোমার হাইড্রোজেন কম বা এখানে দেখুন হাইড্রোজেন নাই, এখানে যুক্ত হবে হলো OH। তাই তো? এরপর এখানে কি হবে? টটোমেরিজম হবে। টটোমেরিজমের মাধ্যমে এখানে ডাবল বন্ড হবে, সরি, ডাবল বন্ডটা এখানে এখানে চলে যাবে, আর হাইড্রোজেনটা কি হবে? এই কার্বনের কাছে চলে যাবে। উৎপন্ন হবে কি? CH3, সি ডাবল বন্ড ও CH, CH3, CH3, সি ডাবল বন্ড ও CH3, অ্যাসিটোন উৎপন্ন হবে। এবার এই অ্যাসিটোনকে যদি তুমি, এই যে এই অ্যাসিটোনটাই হলো আমাদের A, সেখানে কে উৎপন্ন হইতাছে? অ্যাসিটোন উৎপন্ন হইতাছে, CH3, CO, CH3। এবার এই অ্যাসিটোনকে KMNO4 এর সাথে তীব্র শক্তিশালী জারকের সাথে যদি তুমি উত্তপ্ত করো, তখন কি হবে? পপঅপস রুলের মাধ্যমে, যেখানে এই যে কিটোনকে জারিত করলে যেখানে কার্বন সংখ্যা কম তার সাথে কার্বনিল মূলক থাকবে। এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন, সো যে কোনো একজনের সাথে থাকলেই হবে। ধরো এখান থেকে থাকবে, সো এখানে উৎপন্ন হয়ে যাবে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, আর সাথে এই যে এক কার্বনটা কি হবে? ওই যে কার্বন ডাইঅক্সাইডের পানি হিসেবে বের হয়ে যাবে, বলছিলাম না ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে এখানে। পরে ফর্মিক অ্যাসিডটা জারিত হবে, জারিত হয়ে কার্বনেট উৎপন্ন করবে। এই কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করবে। ঠিক আছে? আচ্ছা, এই ফর্মিক অ্যাসিডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, ফর্মিক অ্যাসিডের সাথে যদি, ফর্মিক অ্যাসিড বলতেছেন কেন ভাই? অ্যাসিডিক অ্যাসিড। মাথাটা ঠান্ডা করি, উত্তেজিত হয়ে যেতেছি ভাই, উত্তেজিত হয়ে যাচ্ছি, উত্তেজনার একটু থামাই আজকে, মাথা ঠান্ডা। এখানে পপঅপস রুলের মাধ্যমে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে আর ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে। সেই ফর্মিক অ্যাসিড তীব্র জারকের উপস্থিতিতে জারিত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, তাই না? বা ওই H2CO3 উৎপন্ন করবে, ওই H2CO3 পরে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি হয়ে যাবে। এবার এই অ্যাসিডিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে কি ভাই? অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। সোডিয়াম 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 অ্যাসিডেট বা সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে। এই সোডিয়াম ইথানয়েডকে যদি তুমি আর্সেনিক 3 অক্সাইডের সাথে যুক্ত করো, আর্সেনিক 3 অক্সাইডের সাথে যুক্ত করো, তখন উৎপন্ন হবে ক্যাকোডিল অক্সাইড। কি উৎপন্ন হবে ভাইয়া? ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হবে। কি হবে দেখো? SOS উৎপন্ন হবে, আর এই বাকি হাতে মিথাইল, বাকি হাতে কি হবে? মিথাইল যুক্ত হয়ে যাবে। সো এটার আমরা বলি কি? ক্যাকোডিল অক্সাইড রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন ভাই? ক্যাকোডিল অক্সাইড রিঅ্যাকশন। মাথায় রাখতে পারবে, এই ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হবে। এবং এটার স্মেলটা কি হয় জানো? গার্লিক লাইক স্মেল, রসুনের মতো। গার্লিক মানে কি রসুন না, নাকি আদা? হোয়াট এভার, বেসিক্যালি গার্লিক লাইক স্মেল। এই স্মেল থেকে আমরা বুঝতে পারি যে আসলে কি এটা কি ছিল? এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডিক অ্যাসিড ছিল। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই যে টলুইনকে CrO2 Cl2, এটার কি বলি? ক্রোমিল ক্লোরাইড প্রথম স্টেপে, পরের স্টেপে কি করি? আদ্র বিশ্লেষণ করি, উৎপন্ন হয় কি? আমাদের উৎপন্ন হয় হলো বেনজালডিহাইড। বেনজালডিহাইড, আর বেনজালডিহাইডকে K2Cr2O7 দিয়ে জারিত করলে উৎপন্ন হয় কি? COH, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। এখন কথা হইলো বেনজোইক অ্যাসিড। এখন টলুইন থেকে কিভাবে ডাইরেক্ট বেনজোইক অ্যাসিডে যাওয়া যেতে পারে? সেটা হলো ভাইয়া, দ্য ওয়ে ইজ ইদার HNO3 কনসেন্ট্রেটেড অথবা অথবা KMNO4 এর সাথে হিট। ঠিক আছে? KMNO4 এর সাথে হিট। সো এটার আমরা কি বলি জানো? সাইড চেন অক্সিডেশন। কি অক্সিডেশন? সাইড চেন অক্সিডেশন। এটারও ক্রোমিল ক্লোরাইড দিয়েও সাইড চেন অক্সিডেশন বলি, বাট এই বিক্রিয়াটা কি হয়? সাইড চেন অক্সিডেশন হয়। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমাদের মিথাইল গ্রুপের জায়গায় ইথাইল থাকতো, তাহলে কি হইতো? মিথাইলের জায়গায় যদি ইথাইল থাকতো, KMNO4 হিটিং দিলে উৎপন্ন হইতো কি? বেনজোইক অ্যাসিড উৎপন্ন হইতো। বেনজোইক অ্যাসিড উৎপন্ন হইতো,
বাট সাথে এই যে এক্সট্রা যে কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে রূপান্তর হয়ে যাবে। এক্সট্রা কার্বনটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড হিসেবে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই বেনজোইক অ্যাসিডকে অ্যামোনিয়ার সাথে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়ার সাথে উৎপন্ন করলে উৎপন্ন হবে বেনজামাইড, তাই না? অ্যামাইড উৎপন্ন হবে, এটা আমরা কি বলি? বেনজামাইড। এখানে কিন্তু NH3 হবে না, NH2 হবে, বেনজামাইড উৎপন্ন হবে। এবার এই বেনজামাইডের সাথে KOH CH3 দিলে কি উৎপন্ন হবে? এটার আমরা বলি হলো এখানে উৎপন্ন হবে হলো সিও মূলকটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? এই যে সিও মূলকটা ওই বের হয়ে যাবে, এবং এই রিঅ্যাকশনটারে আমরা কি বলি বলতো? হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ। ঠিক আছে? হফম্যান ডিগ্রেডেশন মাথায় রাখতে পারবো, নেক্সট CH3 CH2 CONH2, এখানে যে CHCl3 এর সাথে KOH দিলে কি উৎপন্ন হবে? হফম্যান ডিগ্রেডেশন, এই কার্বনিল মূলকটা বের হয়ে যাবে CH3 CH2 NH2। ঠিক আছে? মিথাইলামিন উৎপন্ন হবে, এর সাথে NaNO2 প্লাস HCl, বা আমরা বলতে পারি HNO2 যুক্ত করলে উৎপন্ন হবে কি? CH3 CH2 N2 প্লাস Cl মাইনাস, পরে N2 প্লাস Cl মাইনাস নাইট্রোজেন বের হয়ে যাবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এবং কি হবে? পানিযুক্ত হয়ে ইথানল উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ইথানল। ঠিক আছে? ইথানল উৎপন্ন করবে। ওকে, বুঝতে পারছো? সিম্পল না? সিম্পল না? এবার এই ইথানলকে যদি তুমি 140°C তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করো, উৎপন্ন হবে কি? এই যে CH3 CH2, এই CH3 CH2 লিখবা, আবার আর একটা অক্সিজেন দিবা, এরপর লিখবা CH2 CH2, উৎপন্ন হবে কি? ইথার, ডাই ইথাইল ইথার। ওকে, নেক্সট, এবার ফেনল থেকে আমরা স্যালিসালডিহাইড যদি তৈরি করতে চাই, কি তৈরি করতে চাই? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে চাই, তখন আমাদের রিয়াকশন হয় কি? কোলবে রিয়াকশন ইউজ করা লাগে। কি রিয়াকশন ইউজ করা লাগবে? কোব রিয়াকশন ইউজ করা লাগে। কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড থাকে। কি হয় ভাইয়া? অর্থ অবস্থানে COH যুক্ত হয়ে যায়। অর্থ অবস্থানে কি যুক্ত হয়? COH যুক্ত হয়ে যায়। এটা আমরা বলি স্যালিসিলিক অ্যাসিড। ঠিক আছে? স্যালিসিলিক অ্যাসিড। আর অন্যদিকে CHCl3 প্লাস KOH যদি যুক্ত করি ফেনলের সাথে, এই রিয়াকশনটা আমরা বলি রাইমার-টাইমেন রিয়াকশন। রাইমার-টাইমেন রিয়াকশনে কি হয়? তোমার জাস্ট এখানে CHO যুক্ত হয়ে যায়। কি যুক্ত হয়ে যায় ভাইয়া? অর্থ অবস্থানে CHO যুক্ত হয়ে যায়। এটার আমরা বলি স্যালিসালডিহাইড। ঠিক আছে? স্যালিসালডিহাইড হয়। এখন স্যালিসিলিক অ্যাসিডের সাথে যদি মিথানল যুক্ত করো, তখন এখানে এই যে অ্যাসিড বেস রিয়াকশন হবে, বা অ্যাসিড বেস না, অ্যাকচুয়ালি ডিফারেন্ট কাইন্ড অফ রিয়াকশন হয়। এখানে এস্টারিফিকেশন হবে, এই যে CO এর সাথে COO CH3 যুক্ত হয়ে যাবে। এটার আমরা বলি মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়ারে আমরা কি বলি? এই বিক্রিয়াতে আয়োডেক্সের মতো গন্ধ আসে। কিসের মতো গন্ধ আসে? আয়োডেক্সের মতো গন্ধ। এই আয়োডেক্সের মতো গন্ধ থেকে আমরা মিথানলের টেস্ট করতে পারি, আবার স্যালিসাইলিক অ্যাসিডের টেস্ট করতে পারি। ঠিক আছে? মিথানলেরও টেস্ট করতে পারি, আবার স্যালিসাইলিক অ্যাসিডের টেস্ট করতে পারি। কিভাবে বলো তো? ধরো একটা দ্রবণে একটা যৌগ আছে, এর মধ্যে যদি স্যালিসাইলিক অ্যাসিড ঢেলা দাও, তখন যদি দেখো আয়োডেক্সের মতো গন্ধ পাওয়া যায়, তাহলে এটা কি? আমরা মিথানল শনাক্ত করতে পারলাম। আবার একটা দ্রবণে তুমি মিথানল ঢাইলা দিলা, তখন আয়োডেক্সের মতো গন্ধ আসলো, সেখান থেকে তুমি স্যালিসাইলিক অ্যাসিড শনাক্ত করতে পারবা। মাথায় রাখতে পারবা, কোবে রিয়াকশনে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড থাকে, আর রাইমার-টাইমেন রিয়াকশনে CHCl3 KOH থাকে। এটার মেকানিজম দেখাইতে পারলে ভালো লাগতো। মেকানিজম তেমন কঠিন না, ইজি আছে। গেল এই পর্যন্ত। আচ্ছা, এবার অ্যানিলিন থেকে স্যালিসালডিহাইড উৎপন্ন করতে বলছে। এটা কেমনে করবো ভাই? কেমনে করা যেতে পারে অ্যানিলিন থেকে স্যালিসালডিহাইড? এই যে অ্যানিলিনের সাথে NaNO2 HCl দিলা 0 থেকে 5°C, তখন উৎপন্ন হবে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে পানি আদ্র বিশ্লেষণ করলে 40°C তাপমাত্রায় উৎপন্ন কি হয়ে যাবে? ফেনল উৎপন্ন হয়ে যাবে। ফেনল উৎপন্ন হবে। এই ফেনলের সাথে কি করবা? জাস্ট CHCl3 KOH, তখন উৎপন্ন হয়ে যাবে কি? স্যালিসালডিহাইড। এবং এই রিয়াকশনটা আমরা কি বলি? রাইমার-টাইমেন রিয়াকশন। রাইমার-টাইমেন। ঠিক আছে? আচ্ছা ভাই, অ্যানিলিনের সাথে যদি আমি CHCl3KOH দেই, তখন কি উৎপন্ন হয় বলো তো? তখন উৎপন্ন হয় কিন্তু আইসোসায়ানাইড। তখন কি উৎপন্ন হয়? আইসোসায়ানাইড। কিরে ভাই, আইসোসায়ানাইড কেমনে জানি লেখে? হ্যাঁ, NC, আইসোসায়ানাইড উৎপন্ন হয়, এবং এটা কি? তীব্র দুর্গন্ধযুক্ত। ঠিক আছে?
আচ্ছা, নেক্সট তোমাকে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন দিয়ে রাখছে। এই অ্যালকিনের ওজোনোলিসিস করলে এ এবং বি দুইটা যৌগ গঠন হয়। এ এবং বি কি গঠন হয়? দুইটা যৌগ গঠন হয়। এর মধ্যে একজন টলেন টেস্ট দেয়, আরেকজন টলেন টেস্ট দেয় না। একজন কি করে? টলেন টেস্ট দেয়, আরেকজন টলেন টেস্ট দেয় না। তো তোমার মনে রাখতে হবে ভাই, টলেন টেস্ট কারা দেয়? টলেন টেস্ট হলো অ্যালডিহাইড দেয়, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যালডিহাইড দুইজনই কি করে? টলেন টেস্ট দেয়। আর ফেলিং টেস্ট হলো কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস দেয়, ঠিক আছে? কেবলমাত্র কে দেয়? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস দেয় ফেলিং টেস্ট। টলেন টেস্টে কি থাকে বলো তো? টলেন টেস্টে থাকে এজি, ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ, ঠিক আছে? ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ বেসিক্যালি এই যে এজি এনএইচ থ্রি টু ও এইচ, এই যে এটা থাকে হলো টলেন, টলেন বিকারক, এটার আমরা বলি টলেন বিকারক, ঠিক আছে? আর ফেলিন বিকারকে কি থাকে? সিইউ টু প্লাস, কপার টু প্লাস থাকে, কপার টু প্লাস থাকে, বেসিক্যালি কপার হাইড্রোক্সাইড থাকে, কপার হাইড্রোক্সাইড থাকে, সাথে থাকে হলো রেচিলে সল্ট, ঠিক আছে? কপার হাইড্রোক্সাইড থাকে, সাথে কি থাকে? রেচিলে সল্ট থাকে। টোলেন টেস্টে থাকে হলো AgNH3 2OH, আর ফেলিং টেস্টে থাকে কি? কপার হাইড্রোক্সাইড, রেচিলে সল্ট। টোলেন হলো অ্যালডিহাইড, অ্যারোফ্যাটিক আর অ্যালোমেটিক দুই ধরনের অ্যালডিহাইডকে জারিত করতে পারে। বাট অন্যদিকে ফেলিন বিকারক কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডদের ধরে, ঠিক আছে? এখন কোনো কারণে কে টোলেন দিবে না তাইলে বলো? অ্যালকিনের 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 ওজোনোলিসিস করলে আমি কি পাবো? অ্যালডিহাইড পাবো অথবা কিটোন পাবো, তাই তো? এখন কথা হইলো যে টোলেন টেস্ট হলে অ্যালডিহাইড দেয়, টোলেন টেস্ট দেয় না কারা? টোলেন টেস্ট কিটোনরা দেয় না। টোলেন টেস্ট কারা দেয় না ভাইয়া? কিটোনরা দেয় না। সো চলো দেখি কি হবে এখানে। এখানে আমি অ্যালকিন 4 কার্বন বিশিষ্ট কয় ধরনের অ্যালকিন বানাইতে পারি? ধরো CH3 সি এইচ ডাবল বন্ড CH এটা একটা অ্যালকিন হইতে পারে, তাই না? আবার CH3C ডাবল বন্ড, এখানে CH3 দিলাম আর CH3 দিলাম, এটা একটা অ্যালকিন হইতে পারে, তাই না? এখন এই অ্যালকিনের যদি ওজোনোলিসিস করো, এই অ্যালকিনের ওজোনোলিসিস করলে কি উৎপন্ন হবে বলো তো? এই অ্যালকিনের ওজোনোলিসিস কেমনে করে? এই যে ডাবল বন্ড ভাঙা দিয়ে অক্সিজেন লাগাই দিয়ে উৎপন্ন হবে CH3CHO ভাই। এখানে কি দুইজনই টলেন্টেস দেয়, সুতরাং এইটা যৌগ হবে না। দুইজনই যেহেতু টলেন্টেস দেয়, সুতরাং এই যৌগটা হবে না, ঠিক আছে? তাহলে কে হইতে পারে? এই যৌগটা হইতে পারে। তাহলে কি হবে দেখো, O3 আর এখানে ZnH2O যদি দাও, তাহলে কি করবা? এই যে ডাবল বন্ড ভাঙা দিবা, অক্সিজেন লাগাই দিবা সুন্দর মতো, উৎপন্ন হবে CH3 সি ডাবল বন্ড ও CH3, অ্যাসিটোন উৎপন্ন হবে, আর H2CO বা আমরা বলতে পারি HCH উৎপন্ন হবে, ফর্মালডিহাইড উৎপন্ন হবে। সো দেখো এর মধ্যে এ কি টলেন দেয়? ওই কিন্তু টলেন দেয় না। এই যে এখানে অ্যাসিটন কি টলেন দেয়? টলেন দেয় না, টলেন দেয় না। বাট HCH ওই কি করে? টলেন দেয়। এখানে একটু আসলে ভুল হয়ে গেছে এখানে এর সাথে, বুঝতে পারছো? তাহলে আমাদের কি হবে? এই যে C4H5 যৌগটা, এটা হবে, এটা যৌগ হবে, এবং এটা হবে A, এটা হবে আমাদের B। সো চলো দেখি, এই যে CH3 সি ডাবল বন্ড ও CH3 এর সাথে যদি তুমি AgNH3 2OH দাও, তাহলে কোনো রিয়াকশন হবে না, উইচ মিনস দিস ইজ B। আর এদিকে ফর্মালডিহাইডকে তুমি যদি AgNH3 2OH দাও, তখন ওই কি হয়ে যাবে? HCOONH4 উৎপন্ন হবে, সাথে আরো কি কি আছে? ভক্ষচক্কর Ag নিচে, এই যে সিলভার সিলভার দর্পণ হবে এখানে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ফর্মালডিহাইড। সো বুঝতে পারছো, এটা হলো যৌগ। এবার তোমাকে পরের স্টেপে বলছে যে এই যে এ এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে। সো এই যে ফর্মালডিহাইড HCH এর সাথে তুমি যদি অ্যামোনিয়ার রিয়াকশন দাও, তখন আমাদের উৎপন্ন হয় হেক্সামিন। কি উৎপন্ন হয় ভাই? হেক্সামিন। এবং এটা কি হয়? রিউম্যাটিক ফিভার থেকে আমাদের মানে রিউম্যাটিক ফিভারের ওষুধ, বাত জ্বরের ওষুধ হলো হেক্সামিন। বাত জ্বরের ওষুধ কি? হেক্সামিন। সো হেক্সামিন কেমনে হয় বলি তোমারে। 4টা অ্যামোনিয়া থাকে, 6টা ফর্মালডিহাইড থাকে, 4টা অ্যামোনিয়া থাকে, 6টা কি থাকে? ফর্মালডিহাইড থাকে। সো বেসিক্যালি কি হয়, এখানে 4টা নাইট্রোজেন থাকে, এইভাবে কর্নারে লিখবা, এবং প্রত্যেকটা নাইট্রোজেনের মধ্যে মিথিলিন বন্ড বন্ড থাকে। এই যে মিথিলিন বন্ড থাকে প্রত্যেকটা নাইট্রোজেনের মধ্যে, এই নাইট্রোজেনের সাথে এই নাইট্রোজেনের মধ্যে মিথিলিন, 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 সবার মধ্যে মিথিলিন। সো বেসিক্যালি এটা কেমন হবে? CH2 6N4, এটার আমরা কি বলি? হেক্সামিন, বা রিউম্যাটিক ফিভারের ওষুধ, বাত জ্বরের ওষুধ, বাত জ্বরের ওষুধ, ঠিক আছে? মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা, ইজি ইজি। নেক্সট নেক্সট এবার ফর্মিক অ্যাসিড। দেখো ভাই, ফর্মিক অ্যাসিড হলো স্পেশাল টাইপ অফ যৌগ, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড কি? স্পেশাল টাইপ অফ যৌগ। ওই কি করে? ওই টলেন টেস্টও দেয়, আবার তোমার ইয়া টেস্টও দেয়, কি বলে এটারে, ফেলিং টেস্টও দেয়,
ঠিক আছে। সো টলেন টেস্ট কেন দেয়, কারণ হইলো ওর মধ্যে অ্যালডিহাইডের ধর্ম আছে। এই যে দেখো এখানে কি সিএইচওর মতো দেখতে পারতেছো না, এক্স্যাক্টলি। সো ওর মধ্যে কি ধর্ম আছে, অ্যালডিহাইডেরও ধর্ম আছে। এই কারণে কি করে টোলেন টেস্ট দিতে পারে। এই যে অ্যালডিহাইডটা জারিত হয়ে OH সি ডাবল বন্ড OH এ কনভার্ট হয়ে যায়। এই যে অ্যালডিহাইডটা জারিত হয়ে কি হয়, OH সিও OH এ কনভার্ট হয়ে যায়, বেসিক্যালি H2CO3 তে কনভার্ট হয়ে যাবে। সাথে এই যে সিলভার দর্পণ দেখা দিবে, আর এই যে অ্যামোনিয়া গ্যাস হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার ভাই, কিচ্ছু ম্যাটার করে না। এখানে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হবে, অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হবে, আর সিলভার দর্পণ দেখা দিবে, সিলভার দর্পণ। ঠিক আছে। আর এই যে কপারের সাথেও যদি দাও, এখানে কপার অক্সাইড, এই যে Cu2+ থেকে Cu প্লাসে কনভার্ট হয়ে যায়, Cu2+ থেকে কিসে কনভার্ট হয়ে যায়, Cu প্লাসে কনভার্ট হয়ে যায়, এবং এখানে অ্যাকচুয়ালি রেড পিপিটি দেখা যায়। কি পিপিটি দেখা যায়, রেড পিপিটি। ঠিক আছে। ফেলিন দ্রবণে কি দেখা যায়, লাল বর্ণের দ্রবণ, অধক্ষেপ দেখা যায়। আর সাথে উৎপন্ন হবে কি, এই যে তোমার CO3 2-। ঠিক আছে। আর এখানে কি আছে, সোডিয়াম আছে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ঠিক আছে। কার্বনেট উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট। কি হয়েছে এখানে, এই যে এই CHO মূলকটা জারিত হয়ে HOCO মূলকে কনভার্ট হয়ে গেছে, বা আমরা বলতে পারি H2CO3 তে কনভার্ট হয়ে গেছে জারিত হয়ে। আচ্ছা। আর ফর্মিক অ্যাসিড বা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বাইকার্বনেট টেস্ট দেয়। কি টেস্ট দেয় ভাইয়া, বাইকার্বনেট। উৎপন্ন হয় কি, লবণ উৎপন্ন হয়, আর সাথে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডের যে বুদবুদটা, এটার আমরা বলি হলো ব্রিস্ক এফারভেসেন্স, ব্রিস্ক এফারভেসেন্স। এবং এই ব্রিস্ক এফারভেসেন্স থেকে আমি কি করতে পারি, তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি। বেসিক্যালি এই যে RCOOH এর সাথে যদি তুমি সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন দাও, এখানে অ্যাসিড বেস রিয়াকশন হবে, উৎপন্ন হবে RCOONA প্লাস এই যে কার্বনেট, বেসিক্যালি ওই কি করবে, ওই হলো H+ দিবে, ওই হলো এই যে H+ দিবে, আর ওই হলো এই যে Na+ দিবে। উৎপন্ন হবে লবণ, আর উৎপন্ন হবে H2CO3। H2CO3 ভাঙা গিয়ে উৎপন্ন হবে পানি আর কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আমার বেসিক্যালি ব্রিস্ক এফারভেসেন্স দিবে। সো এই বাইকার্বনেট টেস্ট কিন্তু অ্যালডিহাইড দেয় না, অ্যালডিহাইড দেয় না, কিটোন দেয় না, অ্যালকোহলও দেয় না, অ্যালকোহলেরও সেই সাহস নাই দেওয়ার। ঠিক আছে। এমনকি ফেনলও দেয় না, ফেনলও দেয় না, তবে নাইট্রোফেনল দেয়। দরকার নেই ভাই, মাথা নষ্ট করো না, মাথা নষ্ট করো না ভাই, পাগল হয়ে যাবা গা। কেউই দেয় না বাইকার্বনেট টেস্ট। ঠিক আছে। আচ্ছা। আর এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। ওকে। নেক্সট নেক্সট আমরা এই যে এই বিক্রিয়াটা দেখি কি বলছে। অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করলে CH3COONA উৎপন্ন হবে, আর এর সাথে AS2O3 যুক্ত করলে কি হবে, ক্যাকোডাইল অক্সাইড উৎপন্ন হবে, ASOAS SOS। আর বাকি দুই হাতে CH3 কেন, কারণ হলো এটা আর্সেনিক 3 অক্সাইড, এটা তাই না। জারণ মান দেখেই তো বুঝতে পারতেছো, 3টা অক্সিজেন 2টা আর্সেনিক, মানে কি আর্সেনিকের জারণ মান 3। সো 3টা হাত থাকবে, SOS CH3 আর্সেনিক। ঠিক আছে। এটার কি স্মেল হয়, গার্লিক স্মেল। এটার আমরা বলি ক্যাকোডিল অক্সাইড। ওকে। সো এই যে অ্যামোনিয়ার সাথে HNO2 রিয়াকশন হলে আমরা জানি কি উৎপন্ন হবে, HNO2 মানে কি NaNO2 প্লাস HCl, তাই না। NaNO2 প্লাস HCl উৎপন্ন হবে হলো CH3N2 প্লাস, পরে ওটা বের হয়ে গিয়ে উৎপন্ন হবে CH3OH প্লাস নাইট্রোজেন। সো এখানে উৎপন্ন হবে 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি তুমি HNO2 রিয়াকশন দাও, এখানে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন হবে। এটা দিয়ে আমরা কি করতে পারি, 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করতে পারি, 1 ডিগ্রি অ্যামিন কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি। অন্যদিকে 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি রিয়াকশন দাও, তখন এখানে এই যে NO2 রে আমি OH NO লিখতে পারি, হোনো লিখতে পারি। এইভাবে হোনো যদি লিখি, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন OH যাবে, আর উৎপন্ন হবে CH3 2 N, আর এখানে উৎপন্ন হয় N ডাবল বন্ড ও। ঠিক আছে। এটার আমরা বলি হলো ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন। ঠিক আছে। এখানে কি হবে, ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন, এই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যুক্ত হয়ে পানি বের হয়ে যাবে, এবং উৎপন্ন হবে ইয়েলো অয়েলি নাইট্রোসো অ্যামিন। এটা কি ইয়েলো হবে এবং অয়েলি হবে, ইয়েলো হবে এবং কি হবে, অয়েলি হবে, তৈলাক্ত স্তর হবে। 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি HNO2 রিয়াকশন দাও, HNO2 কোত্থেকে আসছে, NaNO2 প্লাস HCl থেকে আসছে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। আচ্ছা। আর 3 ডিগ্রি অ্যামিনের সাথে যদি বিক্রিয়া দাও, এই যে NaNO2 প্লাস HCl এর বিক্রিয়ায় কিন্তু তোমার HNO2 আসছে। ঠিক আছে। আচ্ছা। এবার এখানে H প্লাস আর NO2 মাইনাস অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যাবে। এই যে নাইট্রোজেন তার লোন পেয়ার হাইড্রোজেনে দিয়ে দিবে, উৎপন্ন করবে CH3 3 NH প্লাস, আর এই যে NO2 মাইনাস, এখানে কি হবে, দ্রবণীয় লবণ, তাই না, দ্রবণীয় সল্ট হয়ে যাবে।
বুঝতে পারছো? 1 ডিগ্রির সাথে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ, 2 ডিগ্রির সাথে ইয়েলো অয়েলি নাইট্রোসিয়ামিন, 3 ডিগ্রির সাথে কি দ্রবণীয় লবণ উৎপন্ন হবে। 3 ডিগ্রির সাথে কি হবে ভাইয়া? দ্রবণীয় লবণ উৎপন্ন হবে। এটা কালারটা একটু চেঞ্জ করে ফেলি, নীল করে ফেলি। ওয়াও, অ্যামেজিং। ওকে, নেক্সট হিন্সবার্গ টেস্ট। হিন্সবার্গ টেস্ট থেকে যদিও আসে নাই। হিন্সবার্গ টেস্ট কি আসলে? পিএইচ SO2Cl, পিএইচ SO2Cl। পিএইচ মানে কি ভাই? বেনজিন, ফেনল, ফিনাইলমূলক। এই যে পিএইচ SO2Cl, এর সাথে যদি রিয়াকশন করো অ্যামিনের, তখন কি হবে জানো? কিছুই হবে না। এখানে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা ক্লোরিন যাবে এবং উৎপন্ন হবে CH3 NH SO2 এবং এই যে ফিনাইলমূলক। ঠিক আছে? এর যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH মাইনাসটা, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে এবং এটা হবে দ্রবণীয় লবণ উৎপন্ন করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণীয় যৌগ উৎপন্ন করবে। ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে এই যে পিএইচ SO2Cl, এটারে হিন্সবার্গ বিকারক বলে সম্ভবত, আই ডোন্ট নো। এগুলো আসে না ভাই, আসে না, হুদাই আমি দেখাইতেছি। এই যে হাইড্রোজেন, এই যে ক্লোরিন বের হয়ে গেল, উৎপন্ন হবে কি? CH3 2N এবং এই যে সালফার ডাইঅক্সাইডের সাথে এই ফেনল। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডে অদ্রবণীয়। কেন? কেন? কারণ কি? এই যে দেখো, OH মাইনাস হাইড্রোজেনে নিতে পারবে, সল্ট গঠন করতে পারবে? সল্টই গঠন করতে পারবে না, এই কারণে অদ্রবণীয়। আর এ তো রিয়াকশনই দেয় না। এ কি করে না? রিয়াকশন দেয় না। সো 1 ডিগ্রি কি করে? দ্রবণীয় লবণ তৈরি করে, 2 ডিগ্রির ক্ষেত্রে অদ্রবণীয় লবণ তৈরি হয়, 3 ডিগ্রির ক্ষেত্রে কোনো রিয়াকশনই হয় না। সিম্পল। আচ্ছা, ফার্স্ট অফ অল প্যারাসিটামলের সংকেতটা কি? প্যারাসিটামলের সংকেত হলো ভাইয়া, প্যারাসিটামল হলো প্যারাহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটামাইড। এই যে এটা হলো প্যারাহাইড্রক্সি ফিনাইল। এটা কি তোমার প্রতিস্থাপক হয়ে গেছে ফিনাইল, প্যারাহাইড্রক্সি ফিনাইল, এবং নাইট্রোজেনের সাথে যেহেতু আছে এই যে N প্যারাহাইড্রক্সি ফিনাইল এবং এই যে অ্যাসিটামাইড, এটার আমরা বলি হলো প্যারাসিটামল। N N প্যারাহাইড্রক্সিফিনাইল অ্যাসিটামাইড, এটার আমরা কি বলি? প্যারাসিটামল, বা আমরা বলি যে ফিনাইল N হাইড্রক্সিফিনাইল অ্যাসিটামাইড। N হাইড্রক্স বেটা, এত কিছু প্যারাহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটামাইড। ওকে, আচ্ছা, এই সংকেতটা থেকে আমাদের ইয়ারে কোয়েশ্চেন আসছিল। আর আরেকটা হলো আমাদের অ্যাসপিরিন। কি ভাইয়া? অ্যাসপিরিন। সো অ্যাসপিরিন থেকে এই পর্যন্ত তেমন কোয়েশ্চেন আসে নাই আসলে। ঠিক আছে, আমার নিজেরও মনে নাই অ্যাসপিরিনের সংকেত। সো অ্যাসপিরিনটা কি? বেসিক্যালি তোমার অর্থ এই যে OCO CH3, বা আমরা বলতে পারি COOCCH3, এভাবে বলতে পারো। ঠিক আছে? আর এখানে COOH। বেসিক্যালি এটা একটা অ্যাস্টার। এটা একটা কি? অ্যাসপিরিন হলো একটা অ্যাস্টার। বেসিক্যালি কি হয় তোমার, স্যালিসিলিক অ্যাসিড, যেটা স্যালিসিলিক অ্যাসিড দেখতে কিরকম, এই যে COH, এই স্যালিসিলিক অ্যাসিডের সাথে যদি তুমি অ্যাসিডিক অ্যাসিডের রিয়াকশন দাও, তাহলে এই যে এখানে তোমার আমরা জানি যে অ্যালকোহলের সাথে অ্যাসিডিক অ্যাসিডের রিয়াকশনে কি উৎপন্ন হয়? অ্যাস্টার উৎপন্ন হয়। সো এই অ্যাস্টারটা দেখতে এরকম, এই যে এখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে OH যাবে, উৎপন্ন হবে OCOCH3, আর সাথে এই যে COOH। এটার আমরা বলি হলো অ্যাসপিরিন। এটার আমরা কি বলি? অ্যাসপিরিন বলি। ঠিক আছে? সো এটার নাম কি হতে পারে? অর্থোঅ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। এই যে এটার আমরা কি বলি? অ্যাসিটোমূলক বলি। অ্যাসিটোমূলকের সাথে অক্সিজেন যুক্ত হলে কি বলবো? অ্যাসিটক্সি। অর্থো অ্যাসিডক্সি বেনজোইক অ্যাসিড। অর্থো অ্যাসিটক্সি, আরে ভাই প্রস্তুতি দেখাই দিলেন অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে ভাই, প্রস্তুতি দেখাই দিলেন ভাই, সংকেত দেখাইতে গিয়া। এটার আমরা বলি অ্যাসপিরিন। ঠিক আছে, এটার আমরা কি বলি? অ্যাসপিরিন বলি। মাথায় রাখতে পারবা ছোট বন্ধু। এটা কেমনে? এটার আরেকটা ওয়ে আছে, সেটা হলো তোমার এই যে CH3CO2O, এটার আমরা কি বলি? অ্যাসিডিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এর সাথে H+ যদি যুক্ত করো, তখনও আমাদের অ্যাসিটিক অ্যাসিডই উৎপন্ন হয়। এই অ্যাসিডিক অ্যাসিডের সাথে ফেনলের মানে কি বলি, স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত হয়ে উৎপন্ন করে কি? যে অর্থো অ্যাসিটক্সি কি বেনজোইক অ্যাসিড।
মাথায় রাখতে পারবা, দিস ইজ অ্যাসপিরিন। অ্যাসপিরিনের প্রস্তুতি দেখে ফেললাম, এবার প্যারাসিটামলের প্রস্তুতি দেখি চলো। প্যারাসিটামল। সো প্যারাসিটামলের প্রস্তুতি কিভাবে করতে পারি, এই যে এটা হলো আমাদের ফেনল, ফেনল থেকেই শুরু করলাম। ফেনলের সাথে প্যারা পজিশনে NHCOCH3 লাগাইতে হবে। সো কেমনে করতে পারি, নাইট্রেশন করে ফেলি ফেনলের। তো নাইট্রেশন করে ফেললাম, নাইট্রেশন করে ফেললে অর্থ পজিশনে আসবে আর প্যারা পজিশনে আসবে। তবে প্যারা প্রোডাক্টটা কি হবে, মেজর হবে, কারণ ওই হলো হাইড্রোক্সিমূলকটা বড় একটা গ্রুপ, তাই না? আচ্ছা, সো গেল প্যারা, প্যারা হলো আমাদের মেজর হবে, মেজর প্রোডাক্টটাই আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমি এটারে বিজারিত করব, বিজারিত করব। সো বিজারিত কেমনে করতে পারি আমরা, LiAlH4 বিজারিত করলাম, বিজারিত করলাম। এবার এই বিজারিত করার পর একে যদি তুমি CH3COCl এর সাথে বিক্রিয়া দাও, CH3COCl এর সাথে বিক্রিয়া দাও, অথবা আমরা বলতে পারি CH3COO CH3CO2O+H+, এভাবেও দিতে পারো, ঠিক আছে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে H+ যুক্ত করতে পারো, অথবা CH3COCl এর সাথে বিক্রিয়া যদি দাও, তাহলে এই যে ক্লোরিন এখান থেকে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, উৎপন্ন হবে কি, এই যে হাইড্রোক্সিমূলক NH, একটা হাইড্রোজেন তো ক্লোরিন নিয়ে নিল, আর একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে COCH3 যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। প্যারাহাইড্রোক্সি অ্যাসিটামাইড, প্যারাহাইড্রোক্সি অ্যাসিটামাইড, বা আমরা বলতে পারি হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট। ওকে, উৎপন্ন হবে কি আমাদের প্যারাসিটামল। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। আচ্ছা, এরপর হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছো আই গেস, ঠিক আছে। এটা সম্ভবত আরেকটা ওয়ে আছে, প্যারাসিটামল তৈরি করার আরেকটা ওয়ে আছে, হোস্টেস সেলানেস। হোস্টেস সেলানেস ওটা লাগবে না, ওটা থেকে আসবে না, তুমি নর্মালটা মনে রাখতে পারলেই হয়েছে। ফেনল থেকে ফেনলের নাইট্রেশন করবা, বিজারণ করবা, দেন তুমি CH3COCl এর সাথে যুক্ত করতে পারো, অথবা অ্যাসিডিক অ্যাসিড প্লাস H+, না সরি, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড প্লাস H+ যুক্ত করলে প্যারাহাইড্রোক্সি ফিনাইল অ্যাসিটানিলাইট। এবার এবার আমরা ফাইনাল কিছু দেখব, TNT দেখব, আর হলো নাইট্রোগ্লিসারিন দেখব। সো টিএনটির ক্ষেত্রে কি হয় বলতো, টিএনটি মানে হলো ট্রাইনাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন। সো বেসিক্যালি টলুইনের নাইট্রেশন করলেই তুমি টিএনটি পেয়ে যাবা। টলুইনের কি করব, নাইট্রেশন করব কঙ্ক HNO3 প্লাস H2SO4, কঙ্ক, কঙ্ক মানে হলো কনসেন্ট্রেটেড। সো প্রথমবারে কি হবে, প্রথমবারে তোমার অর্থপ্যারা হবে, তাই না? অর্থপ্যারা হবে, অর্থ পজিশনে একবার লাগবে, প্যারা পজিশনে একবার লাগবে। পরে তুমি আবারও যদি হিটিং করো, তখন কি হয়ে যাবে, তিনোটা পজিশন, অর্থ প্যারা অর্থ, তিনোটা পজিশনেই কি হয়ে যাবে, নাইট্রোমূলক যুক্ত হয়ে যাবে, নাইট্রোমূলক কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। সেটার আমরা বলি ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে, ট্রাইনাইট্রোটলুইন। আর নাইট্রোগ্লিসারিন কি ভাইয়া, নাইট্রিক হ্যাঁ নাইট্রিক অ্যাসিড না, হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের সাথে যদি তুমি গ্লিসারিনের রিয়াকশন দাও, তাহলেই নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হবে। সো গ্লিসারিন কোত্থেকে আসে ভাই, গ্লিসারল, গ্লিসারল থেকে গ্লিসারিন আসে, ঠিক আছে। CH3, এগুলি তুমি পড়ছো, গ্লিসারল আমরা ক্লাস 10এও দেখছিলাম। CHOH, এই যে CH2OH, এটার আমরা বলি কি গ্লিসারিন, গ্লিসারিন, বা আমরা বলতে পারি গ্লিসারল বলি, গ্লিসেরল। সো এই গ্লিসারলের সাথে যদি তুমি নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন দাও, নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন দাও, তখন এখানে অ্যাসিড বেস রিয়াকশন হবে, এবং এখানে কি উৎপন্ন হবে, নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হবে। সো বেসিক্যালি এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এখানে এই যে HNO3 না, তুমি এইভাবে লিখবা, হোনো, হোনো হিসেবে লিখবা, এখান থেকে একটা হাইড্রোজেন ছড়াবা, এখান থেকে একটা OH ছড়াবা, এখান থেকে একটা হাইড্রোজেন ছড়াবা, এখান থেকে OH ছড়াবা, এখান থেকে হাইড্রোজেন ছড়াবা, এখান থেকে OH ছড়াবা, উৎপন্ন হবে হলো CH2 CH2, এই যে O, কিরে ভাই, হ্যাঁ ONO2, ঠিক আছে, ONO2, আবার এখানে উৎপন্ন হবে ONO2। ও এইভাবে না তো রে ভাই, করতেছেন নাকি, অ্যাসিড বেস রিয়াকশন না। সো অ্যাসিড তো ওই, সো H+ হবে, O-, আর এখানে OH বাইর হয়ে যাবে, এবং উৎপন্ন হবে কি CH2 CH, ওই একই উৎপন্ন হবে যে O নো, এবার এখানে উৎপন্ন হবে O নো, উৎপন্ন হবে O নো, ঠিক আছে ভাইয়া। এখানে আপনি NO3 হিসেবেও দেখাইতে পারতেন, বাট NO3 হিসেবে দেখালে মনে হবে যে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, বাট এখানে এই যে নাইট্রেটের এখানে আসলে নাইট্রেটের অক্সিজেনের সাথে কার্বনটা যুক্ত হয়েছে, এই কারণে ONO2 লিখবো,
ও এনও লিখবো। সো এইচ প্লাস আর ওএইচ মাইনাস থেকে পানি বের হয়ে যাবে। সো এইটারে আমরা বলি হলো নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, জাস্ট নাইট্রোগ্লিসারিন নাইট্রোমূলকটা যুক্ত করে দিছি, বুঝতে পারছো? আচ্ছা, এবার এদের দুইজনের ডেটোনেশন এক্সামে আসে, এই টিএনটি এবং নাইট্রোগ্লিসারিনের ডেটোনেশনটা এক্সামে আসে। সো এই যে টিএনটিকে ডেটোনেট যদি করো মানে ফাটাও আর কি, ফাটাও বা আগুন দিয়ে অক্সিজেনের উপস্থিতিতে ফাটাও, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, নাইট্রোজেন উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হবে, কারণ এখানে হাইড্রোজেন ছিল। ঠিক আছে, আর তোমার নাইট্রোগ্লিসারিনকে এটারও যদি তুমি ডেটোনেট করো সেক্ষেত্রে ওই স্পার্ক লাগবে অবশ্যই। স্পার্ক যদি দাও তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, নাইট্রোজেন উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে। এখানে নাইট্রোগ্লিসারিন থেকে কি হবে, অক্সিজেন উৎপন্ন হবে। ওকে, এটাই জাস্ট ডিফারেন্স যে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আর পানি, আর এখানে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন আর পানি। ওকে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।